স্ক্রিনটা শেয়ার একটু করছি। প্লিজ ম্যাডামকে, হ্যাঁ একটু প্লিজ ম্যাডামকে কোঅপারেট করো। যে কোনো সমস্যায় কমেন্ট বক্সে জানিও, তোমাদের দিক থেকে মাইক মিউট করা থাকছে, কিন্তু অপ্রয়োজনীয় মেসেজ করো না। আর ম্যাডামের ক্লাস যেখানে শেষ হবে আমি সেখান থেকে শুরু করবো। থ্যাংক ইউ ম্যাডাম, আপনি কন্টিনিউ করুন। থ্যাংক ইউ। ওকে, কেউ রেসপন্স করবে? স্ক্রিনটা দেখা যাচ্ছে কি? ওকে, ঠিক আছে। আজকে তোমাদের রিসার্চ অ্যাপটিটিউডের উপর একটা ডেমো ক্লাস রয়েছে। তোমরা জানো যে এনটিএ নেট ডব্লিউবি সেটে এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট, কারণ নেট সেট পাস করলে তোমাদের প্রথমে কি করতে হবে? রিসার্চ করতে হবে। সেই জন্য এই টপিকটা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের সবসময় এই টপিকটা কাজে লাগবে। কারণ তোমরা জানো এখন নেটে 3টে ক্যাটাগরি ইনক্লুড করেছে, মানে অ্যাডমিশন টু পিএইচডিও এখন একটা ক্যাটাগরিতে ফেলেছে। সো রিসার্চ মানে এই টপিকটা তোমাদের প্রচন্ড ইম্পর্টেন্ট। এখন যদি তোমরা ভালো করে পড়ো, এটা ভবিষ্যতেও কাজে লাগবে। সেই জন্য আমি যেইটুকুনি আজকে বলবো একদম থরলি ভালোভাবে শুনবে, আর যেটা বুঝতে পারবে না কমেন্ট বক্সে আমাকে বলবে, ঠিক আছে? সো ফার্স্টেই যেটা তোমাদের সিলেবাসে আছে সেটা হচ্ছে কি রিসার্চ। মানে হোয়াট ইজ রিসার্চ, রিসার্চ মানে কি? ঠিক আছে, রিসার্চ মানে মানে কি? মানে হচ্ছে পুনরায়, আর সার্চ মানে কি? সার্চ মানে হচ্ছে কোনো কিছুকে খোঁজা। ঠিক আছে, এটা তোমাদের পড়তে হবে। তারপরে কি পড়তে হবে? রিসার্চের বিভিন্ন ধরনের টাইপস। ঠিক আছে, কি কি টাইপস রয়েছে রিসার্চে। তারপরে আছে ক্যারেক্টারিস্টিক, রিসার্চের বৈশিষ্ট্য। এগুলো তোমাদের পড়তে হবে ডিটেলসে। টাইপস এর মধ্যে কি কি রয়েছে? যেমন কোয়ালিটেটিভ রিসার্চ, কোয়ান্টিটেটিভ রিসার্চ, এক্সপেরিমেন্টাল রিসার্চ, অ্যাপ্লাইড রিসার্চ, কোরিলেশনাল রিসার্চ, মিক্সড মেথডস রিসার্চ। ঠিক আছে, এগুলো আছে। একটু আমি সংক্ষেপে বলছি যেগুলোকে কি বলা হয়, মানে কোয়ালিটেটিভ রিসার্চ মানে কি। দেখো, কোয়ালিটেটিভ রিসার্চের বাংলা মানে কি? হচ্ছে গুণগত গবেষণা। এটি এমন একটা ধরনের গবেষণা যার লক্ষ্য কি কোনো বর্ণনামূলক তথ্য সংগ্রহ বিশ্লেষণ করা, যাতে কি হয়, যাতে হচ্ছে ব্যক্তিদের যখন আমরা কোনো কিছু একটা ইন্টারভিউ নিই, মানে কারো মানে একটা আদিবাসী সম্প্রদায়ের কাছে গিয়ে তার থেকে কোনো ইন্টারভিউ নিলাম, সে আমাকে কিছু বললো, বর্ণনা করলো, যখন কোনো বর্ণনাত্মক কোনো বিশ্লেষণ মানে আমি কালেক্ট করছি, তার থেকে কিছু নিচ্ছি, ডেটাগুলো নিচ্ছি, সে মুখে মুখে বলছে আমি সেই ডেটাগুলো নিচ্ছি, ঠিক আছে, সে বর্ণনা করছে আমি নিচ্ছি, তখন সেটাকে কি বলা হয়? তখন সেটাকে বলা হয় হচ্ছে কোয়ালিটেটিভ রিসার্চ। ঠিক আছে, এরপরে কি আসে? কোয়ান্টিটেটিভ রিসার্চ। কোয়ান্টিটেটিভ মানে কি? কোয়ান্টিটি মানে হচ্ছে পরিমাণগত গবেষণা। পরিমাণ মানে বুঝতেই পারছো, যেখানে কোনো স্ট্যাটিস্টিক্যাল মানে অঙ্ক, তারপরে কোনো কিছু নিউমেরিক্যাল দিক থাকবে। ঠিক আছে, কোনো সংখ্যাসূচক তথ্য সংগ্রহ যখন আমরা কোনো কিছু বিশ্লেষণ করি, ব্যাখ্যা করার চেষ্টা করি, তখন সেটাকে কি বলা হচ্ছে? মানে পরিমাণগত গবেষণা, মানে কোয়ান্টিটেটিভ রিসার্চ। যেখানে কোনো তোমরা কোনো সংখ্যার দ্বারা যে রিসার্চটা করবে, সংখ্যাসূচক যে রিসার্চটা হয়, সেটা হয়ে যায় কি কোয়ান্টিটেটিভ রিসার্চ। ঠিক আছে, এরপরে কি এসে যায়? এক্সপেরিমেন্টাল রিসার্চ। এক্সপেরিমেন্ট মানে কথাটার মধ্যেই বুঝতে পারছো যে এক্সপেরিমেন্ট যেখানে করা হয় কোনো কিছুকে। ঠিক আছে, যেমন আমরা মেঘ দেখে বৃষ্টির অনুমান করছি, ঠিক আছে, কোনো কার্যকারণ সম্পর্ককে যখন এস্টাবলিশ করা হচ্ছে, তখন সেখানে কি হয়ে থাকে? এক্সপেরিমেন্টাল রিসার্চ হয়ে থাকে। যেমন আমরা ল্যাবরেটরিতে বিভিন্ন ধরনের রিসার্চ করি, যেমন গিনিপিগ নিয়ে পরীক্ষা করছি, মানে মানুষ নিয়ে বিভিন্ন ধরনের পরীক্ষা করে থাকি তো ল্যাবরেটরিতে। ঠিক আছে, সেই ধরনের রিসার্চকে কি বলা হয়ে থাকে? এক্সপেরিমেন্টাল রিসার্চ। সেই এক্সপেরিমেন্টাল রিসার্চের বিভিন্ন ধরনের ভাগ রয়েছে, যেমন দেখো প্রি এক্সপেরিমেন্টাল রিসার্চ, ট্রু এক্সপেরিমেন্টাল রিসার্চ, স্ট্যাটিস্টিক্যাল রিসার্চ, কোয়াসি এক্সপেরিমেন্টাল রিসার্চ, এগুলো সব ভাগের মধ্যে আসবে। ঠিক আছে, এক্সপেরিমেন্টাল রিসার্চে বিভিন্ন ধরনের ভাগ, এগুলো তোমাদের করতে হবে। তারপরে কি আছে দেখো, ডেসক্রিপটিভ রিসার্চ। ডেসক্রিপটিভ রিসার্চ কি? যখন কোনো একটা পরিস্থিতিতে যখন কোনো কিছুকে আমরা ডেসক্রাইব করি, তখন সেখানে আমি যে পদ্ধতিতে ডেসক্রাইব করি সেই পদ্ধতিটা হয়ে যায় কি ডেসক্রিপটিভ রিসার্চ। যেমন কোনো প্রবলেম, কোনো সিচুয়েশনকে যখন আমরা কোনো ডেসক্রাইব করি, ঠিক আছে, তখন সেটা হয়ে যায় ডেসক্রিপটিভ রিসার্চ। এটা মূলত কি ধরনের রিসার্চ বলতো? কোয়ালিটেটিভ রিসার্চ। কারণ কোনো কিছুকে আমরা বর্ণনা করছি এখানে, আমি আগেই বললাম যে যখন কোনো কিছুকে আমরা বর্ণনা করি তখন সেই রিসার্চটা কি হয়ে যায়? কোয়ালিটেটিভ রিসার্চ। তাই এই ডেসক্রিপটিভ রিসার্চের একটা ভাগই হলো হচ্ছে কোয়ালিটেটিভ রিসার্চের মধ্যে পড়বে সেটা। ঠিক আছে,
এরপরে কি আছে দেখো, অ্যাপ্লাইড রিসার্চ। অ্যাপ্লাইড রিসার্চ কি? আমরা যখন একটা পার্টিকুলার প্রবলেমকে, যে কোনো একটা পার্টিকুলার প্রবলেমকে নির্মূল করে দিতে চাই, এই জায়গাগুলোকে করার জন্য আমরা কি করে থাকি? অ্যাপ্লাইড রিসার্চ। কোনো একটা পার্টিকুলার প্রবলেমকে যখন আমরা সলভ করার চেষ্টা করি, ঠিক আছে, কোনো একটা ইমিডিয়েট সলিউশন, কোন একটা ইমিডিয়েট সলিউশনকে তুমি সেটাকে সলভ করার চেষ্টা করছো, ঠিক আছে, সেটা হয়ে যায় কি? অ্যাপ্লাইড রিসার্চ। ঠিক আছে, যেমন একটা উদাহরণ দিয়ে আমি বোঝাচ্ছি, যেমন বাচ্চারা পড়াশোনা করছে না, তখন মানে হেড মিস্ট্রেস ঠিক করলো যে কি করে বাচ্চাদেরকে মানে পড়াশোনায় যাতে তারা ভালো করে আরো মানে করতে পারে, পড়াশোনা করতে পারে, এই জন্য একটা রিসার্চ করা হচ্ছে। তখন সেখানে কি হয়? ইমিডিয়েটলি করতে হবে সেই রিসার্চ, ইমিডিয়েট পদ্ধতিতে করতে হয়। তখন সেই রিসার্চটা কি হয়েছে? অ্যাপ্লাইড রিসার্চ। কারণ এইটা হচ্ছে একটা ইমিডিয়েট সলিউশন দিতে হবে, যে বাচ্চারা পড়াশোনা করছে না, তার জন্য কি কি পদ্ধতিতে পড়াশোনা করালে সে করতে পারবে, ঠিক আছে, সেই ধরনের রিসার্চকে কি হয়? অ্যাপ্লাইড রিসার্চ বলা হয়, যেখানে কোনো ইমিডিয়েট সলিউশনে করা হয়, ঠিক আছে। এরপরে আসছে কি? কো রিলেশনাল মেথড। যখন আমরা দুটোর মধ্যেখানে রিলেশনশিপকে খোঁজার চেষ্টা করি, যেমন ধরো দুটো ভ্যারিয়েবলস এর মধ্যে যখন আমরা কোনো রিলেশনশিপকে খোঁজার চেষ্টা করি, তখন সেই ধরনের রিসার্চকে কি বলা হয়? কো রিলেশনাল রিসার্চ। যেমন একে অপরের সাথে রিলেশন, যেমন ধরো গ্রামের ছেলেরা শহরের ছেলেদের থেকে অনেকটাই বেশি সরল হয়, এই সম্পর্কটা বার করতে আমরা কি করি? এই কো রিলেশনাল রিসার্চ করে থাকি, ঠিক আছে। হলো এইটুকুনি। তারপর হচ্ছে পোস্ট পজিটিভিজম এন্ড দ্য পোস্ট পজিটিভিস্টিক অ্যাপ্রোচ টু রিসার্চ। এটা খুবই ইম্পর্টেন্ট, তোমাদের কোশ্চেন আসবে এখান থেকে, ঠিক আছে। পজিটিভিজম আমরা বিশ্বাস করে কি? পজিটিভিজম আমরা বিশ্বাস করে যাকে আমরা প্রমাণ করতে পারবো তাকে বিশ্বাস করবো, যেই জিনিসটাকে আমরা প্রুফ করতে পারবো সেই জিনিসটাকেই আমরা বিশ্বাস করবো। আর যাকে আমরা প্রুফ করতে পারবো না সেই জিনিসটাকে আমরা বিশ্বাস করবো না, ঠিক আছে। এটা পজিটিভিজম আমরা বলে। আর পজিটিভিজমটা কি বলে? পজিটিভিজমটা শুধু রিয়েলিটিকে বিশ্বাস করে, ঠিক আছে, রিয়েলিটিকে, এই বাস্তবিকতার জগৎটাকে শুধু বিশ্বাস করছে। পজিটিভিজমরা বলছে যে এই অভিজ্ঞতা, মানে আমি অভিজ্ঞতা দিয়ে যেটা পাচ্ছি শুধু আমি ওইটুকুনিকেই বিশ্বাস করব, মানে বুদ্ধিকে তারা বোঝে না, সেটা তারা বলছে শুধু অভিজ্ঞতা দিয়ে আমরা যেটা পাচ্ছি সেই জিনিসটাকে আমরা বিশ্বাস করব। আর এরা কি করে? এরা ডিডাকশন ফরম্যাটকে অবলম্বন করে, ঠিক আছে। অপরদিকে পোস্ট পজিটিভিজমরা কি করে? পোস্ট পজিটিভিজমরা বলে যে রিসার্চ হচ্ছে একটা সম্ভাবনার জায়গা, মানে যে কোনো কিছু হতে পারে, মানে প্রবাবিলিটিকে তারা গুরুত্ব দিচ্ছে, মানে যেটা আমি ভাবছি তাকে আমি বাস্তবে অ্যাপ্লাই করে দেখবো, সেটা থিওরি এবং প্র্যাকটিস বলো, দুটোকেই আমাদের মেনে নিয়ে চলতে হবে, ঠিক আছে। পৃথিবীতে এমন কিছু আছে যাকে এখনো প্রুফ করা যায়নি, তাই বলে তারা কি সবকিছুকে রিজেক্ট করে দেবে? এরকম তো কখনোই হতে পারে না, ঠিক আছে। তারা বলেন যে যেটা প্রমাণ করতে পারছি সেটাকেও স্বীকার করব, তার সাথে আমরা প্রবাবিলিটিকেও গুরুত্ব দেব, ঠিক আছে। যেমন ধরে নাও, মানে তুমি পৃথিবীতে সাদা রাজহাঁসের উপর একটা রিসার্চ করছো, ঠিক আছে। রিসার্চে আমি কি লিখলাম? রিসার্চে আমি লিখলাম যে পৃথিবীর সব রাজহাঁসই হয় সাদা। এটা এটা কারা বলছে? তারা প্রুফ করে ফেলেছে, পজিটিভিজমরা এটা বলছে, ঠিক আছে। তারা প্রুফ করে দিচ্ছে যে পৃথিবীর সব রাজহাঁসই হয় সাদা। কিন্তু পোস্ট পজিটিভিস্ট এখান থেকে কি বলে? না, পৃথিবীর মানে সব রাজহাঁস সাদা না, একটা কালো রাজহাঁস দেখা গেল, ঠিক আছে, প্রবাবিলিটি রয়েছে, একটা কালো রাজহাঁস হওয়ার প্রবাবিলিটি রয়েছে, এটা বলছে পোস্ট পজিটিভিজম। তাহলে কি হয়ে গেল? মিথ্যা হয়ে গেল পজিটিভিজমদের মত। সেই জন্য তারা কি বলছে? পজিটিভিস্টিক মানে অ্যাপ্রোচে কি বলা হচ্ছে? সম্ভাবনার উপর গুরুত্ব দিতে হবে। এই দুটো হচ্ছে পজিটিভিজম এন্ড পোস্ট পজিটিভিস্টিক অ্যাপ্রোচ টু রিসার্চ, ঠিক আছে। এরপরে কি আছে? স্টেপস অফ রিসার্চ, যেটা আজকে পড়াবো তোমাদের একটু পরে। বিভিন্ন ধরনের স্টেপস রয়েছে রিসার্চের, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে কি আছে? থিসিস এন্ড আর্টিকেল। একটা রিসার্চ করতে গেলে তোমাদের থিসিস লিখতে হবে, সেখানে কিভাবে তোমরা লিখবে, ঠিক আছে, বিবলিওগ্রাফি, এমএলএ ফরম্যাট, এপিএ ফরম্যাট, এই ধরনের স্টাইলস অফ রেফারেন্সিং, এই বিভিন্ন ধরনের জিনিসগুলো এর মধ্যে পড়বে। তারপরে কি আছে? অ্যাপ্লিকেশনস অফ আইসিটি ইন রিসার্চ, ঠিক আছে। গবেষণায় কি করা হয়? গবেষণায় প্রচুর জটিল তথ্য ব্যবহৃত হয়, সেগুলো তোমরা কোথা থেকে নাও? এই ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি, আইসিটি। যেমন তোমরা বিভিন্ন ধরনের ওয়েবসাইট রয়েছে, শোধগঙ্গা রয়েছে, শোধগঙ্গোত্রী রয়েছে, এইসব জিনিস থেকে অনেক রকমের ডেটা কালেক্ট করে রিসার্চটা করো, রিভিউ অফ লিটারেচার করো, ঠিক আছে। এই সমস্ত জিনিসগুলো তোমাদের পড়ানো হবে আইসিটি ইন রিসার্চে। এটা ভেরি মাচ ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন আসছে নেটার সেটে। তারপরে কি আছে? রিসার্চ এথিক্স, ঠিক আছে। রিসার্চ এথিক্স মানে কি?
গবেষণার নৈতিকতা। গবেষণা নৈতিকতা বলতে আমরা কি বুঝবো? যাদের থেকে আমরা কোনো ডেটা কালেক্ট করব বা যে সমস্ত তথ্য গবেষণার কাছে ব্যবহৃত হবে তা যেন আমাদের সর্বদা গোপন রাখতে হবে, ঠিক আছে? কারোর থেকে কোনো ডেটা চুরি না করে গবেষণা করতে হবে। যদি তোমরা চুরি করো সেটা তোমাদের প্ল্যাগারিজমের আওতাভুক্ত হয়ে যাবে। এই প্ল্যাগারিজমে আবার কিছু কিছু মানে মানে আছে, মানে কিছু কিছু তোমাদের পানিশমেন্ট আছে, যে তুমি কারোর যদি ডেটা চুরি করে নিজের রিসার্চে তুমি চালিয়ে দাও, এর ফলে তোমার অনেক জরিমানা দিতে হয়, ঠিক আছে? এই জিনিসগুলো তোমাদের রিসার্চ এথিক্সে পড়ানো হবে। এইটুকুনি তোমাদের হচ্ছে সিলেবাস। এখান থেকে যদি কোনো কোশ্চেন থাকে তোমরা লিখে রাখবে, আমি তোমাদের মানে বুঝতে না পারলে বলবে, আমি তোমাদের পরে একদম ক্লাসের শেষে ডিসকাশন করবো, ঠিক আছে? এরপরে যেটা আসবে সেটা টপিক ধরে আমি আলোচনা করব, রিসার্চের মিনিং, হোয়াট ইজ রিসার্চ, ঠিক আছে? দেখো, the word research means searching again, searching for something new or modifying the existing ones. In this sense, the word research signifies knowing something new or getting more knowledge about it. রিসার্চের মানে কি? রি মানে হচ্ছে পুনরায়, আর সার্চ মানে কি? কোনো কিছুকে অনুসন্ধান করা। তাহলে রিসার্চের শব্দগত মিনিং তাহলে কি হলো? কোনো কিছুকে পুনরায় আমাদের অনুসন্ধান করা, ঠিক আছে? রিসার্চ মানে কি? যেটা অলরেডি এক্সিস্ট করে, তা আজকের দিনে কতটা প্রাসঙ্গিক এটা দেখা হচ্ছে রিসার্চের কাজ। ধরা যাক আজ থেকে 30 বছর আগে কোন একটা রিসার্চ হয়েছে, সেই রিসার্চে দেখা গেছে কি কোনো একটা ওষুধ কোনো একটা পার্টিকুলার রোগকে সারিয়ে দিতে পারছে, কোনো রোগকে কোনো একটা পার্টিকুলার ওষুধ সারিয়ে দিতে পারছে। আজ থেকে 30 বছর আগে যেই ওষুধটা কাজ করছে সেই ওষুধটা কি আজকে কাজ করতে পারে? একদমই কাজ করতে পারে না সেই ওষুধটা। তাহলে রিসার্চ কি? রিসার্চ মানে হলো কোনো কিছুকে নতুন করে খোঁজা, কিছু নতুন কোনো কিছুকে খুঁজে বার করা, অথবা যেটা অলরেডি এক্সিস্ট আছে সেটাকে মডিফাই করা, ঠিক আছে? রিসার্চ মানে কি? রিসার্চ মানে হচ্ছে নতুন কোনো কিছুকে জানা। ধরা যাক XYZ একটা বিষয় রয়েছে, তার উপর আমি 10টা মতো রিসার্চ করলাম, ঠিক আছে? আমি যখন সেই টপিকটার উপর আরো বেশি করে রিসার্চ করছি, আরো অনেক রকম ভাবে রিসার্চ মানে ওটাকে নিয়ে অনেক রকমের রিভিউ অফ লিটারেচার করছি, অনেক কিছু বই পড়ছি, আর্টিকেল পড়ছি, জার্নাল পড়ছি, ঠিক আছে? তখন তার সেই সম্বন্ধে আমরা অনেক কিছু আরো বেশি করে জানতে পারছি। তাহলে কি? রিসার্চ ইজ দ্য সিস্টেমেটিক এনকোয়ারি অর দ্য ইনভেস্টিগেশন ইনটু আ সাবজেক্ট। যখন কোনো একটা কাজ নির্দিষ্ট একটা সিস্টেমে করি, এর বিপরীত কি? হ্যাপাজার্ডস ওয়ে বা আনস্ট্রাকচারড ওয়েতে করা। রিসার্চ কখনোই যা মনে হলো আমি করে দিলাম, মানে যেটা যে ডেটা পাচ্ছি আমি ওটাকে লিখে দিচ্ছি, এইভাবে কখনো রিসার্চ হয় না। রিসার্চ হতে গেলে কি করতে হয়? একটা সিস্টেমেটিক পদ্ধতি অবলম্বন করতে হয়। সবগুলো ডেটা কালেক্ট করেই আপনি অ্যানালাইসিস করবেন, তারপর সেইটাকে আপনি লিখবেন, ঠিক আছে? রিসার্চ করার আগে কি করতে হবে? টপিক রিলেটেড কি কি রিসার্চ হয়েছে সেগুলোকে তোমাদের আগে কি করতে হবে? দেখে নিতে হবে যে এই তো আমি যে টপিকটা নিয়ে রিসার্চ করছি সেই টপিক রিলেটেড তোমাদের কি কি রিসার্চ হয়েছে। রিসার্চ অলওয়েজ সিস্টেমেটিক ওয়েতে হয়, স্টেপ বাই স্টেপ আমরা ফলো করব, এটার পর এটা করতে হবে, এইভাবে সিস্টেমেটিক ইনকোয়ারি মানে সিস্টেম থাকবে রিসার্চের মধ্যে, ঠিক আছে? রিসার্চ ইজ দ্য সিস্টেমেটিক ইনকোয়ারি অর দ্য ইনভেস্টিগেশন ইনটু আ সাবজেক্ট ইন order to discover facts or the manipulations of the things, concepts or symbols for the purpose of generalization to extend, correct or verify knowledge, whether that knowledge aids the constructions of theory or in the practice of an art. রিসার্চ কখনোই আনসিস্টেমেটিক ওয়ে বা হ্যাপাজার্ডস ওয়েতে করা যায় না। রিসার্চ সবসময় কি করতে হবে? আমাদের একটা সিস্টেম ফলো করতে হবে। যেমন আজ থেকে 20 বছর আগে দেখা গিয়েছে যে টিভি বাচ্চাদের হ্যাম্পার করছে। আজকের দিনে কি টিভি বাচ্চাদের ক্ষতি করে? আজকে তো টিভি নয়, আজকে কি করে? আজকে বাচ্চাদের হ্যাম্পার করে সব থেকে বেশি হচ্ছে আমাদের মোবাইল সব থেকে বেশি হ্যাম্পার করছে। রিসার্চ কেন করছি? কোনো নতুন নলেজকে আমরা খোঁজার জন্য, তাকে ভেরিফাই করার জন্য আমরা রিসার্চ করছি। এরপরে এটার একটা ফুল ফর্ম আর মানে কি? রেশনাল ওয়ে অফ থিঙ্কিং, যুক্তিসঙ্গত চিন্তা ভাবনা। তারপরে কি? ই মানে এক্সপার্ট অ্যান্ড এক্সস্টিভ ট্রিটমেন্ট, কিছু চিকিৎসা মানে বিশেষজ্ঞদের মানে কোনো কিছু ট্রিটমেন্ট দেওয়া।
তারপর এস মানে সার্চ, কোনো কিছুকে খোঁজা, কোনো সলিউশন দেওয়া। ই মানে কি এক্সাক্টনেস, সঠিকতা। এ মানে অ্যানালাইসিস করা, বিশ্লেষণ করা। আর মানে কি রিলেশনশিপ অফ ফ্যাক্টস। ঠিক আছে, এগুলো আছে। রিসার্চের ফুল ফর্মের পুরো অর্থটা এখানটা আছে, তোমরা পড়ে নেবে এটা। এরপরে যেটা আছে দেখো, সেটা হচ্ছে রিসার্চ অবজেক্টিভস, রিসার্চের উদ্দেশ্য। যখন আমরা কোনো কাজ করি তার একটা উদ্দেশ্য থাকে, যে কি উদ্দেশ্যে আমরা সেই কাজটা করছি। তেমনি ভাবে রিসার্চেরও কিছু না কিছু উদ্দেশ্য থাকবে। ঠিক আছে, গেইন ফ্যামিলিয়ারিটি উইথ এ নিউ ফেনোমেনন অর ডেভেলপ নিউ ইনসাইট ইনটু এ ফেনোমেনন। নতুন কোনো ঘটনার সাথে কোনো পরিচিত হওয়া, এটা একটা তার উদ্দেশ্য। অথবা যে ঘটনাটা অলরেডি আমাদের এক্সিস্ট করছে তার মধ্য দিয়ে কোনো কিছুকে, নতুন কোনো কিছুকে আমাদের খুঁজে বার করতে হবে। যেমন ধরো আমরা রিসার্চ করছি যে করোনা ভাইরাস কিভাবে ছড়ায়, সেভাবে আমাদের জন্য একটা, তোমরা দেখেছিলে গাইডলাইন এসেছিল যে স্যানিটাইজেশন করতে হবে, তারপরে হাত ধুতে হবে, তারপরে আরো অনেক কিছু এসেছিল। তাহলে কি হচ্ছে, নতুন কোনো ঘটনার সাথে তখন আমরা পরিচিত হয়েছিলাম। যারা রিসার্চ করেছে তারা জানে যে কিভাবে করোনা ভাইরাসকে প্রতিরোধ করা যায়, আর করোনা ভাইরাস কিভাবে আমাদের মধ্যে ছড়িয়ে গেছিল। নতুন কোনো ঘটনার সাথে পরিচিত হওয়ার জন্য আমরা কি করি, রিসার্চ করে থাকি। আবার কোনো ঘটনা অলরেডি এক্সিস্ট করছে, যেই ঘটনার মধ্যে কোনো নিউ ইনসাইট, কোনো একটা নিউ ইনসাইট কি নতুন ভাবে জানার জন্য আমরা কি করে থাকি, রিসার্চ করে থাকি। রিভিউ অ্যান্ড সিনথেসাইজ দ্য এক্সিস্টিং নলেজ। কোনো নলেজ যেটা অলরেডি রিসার্চ করে পাওয়া গেছে, সেটা আজকের দিনে মানে কতটা রিলেভেন্ট, কতটা প্রাসঙ্গিক, সেটা আজকের দিনে কতটা প্রাসঙ্গিক তার জন্য আমরা রিসার্চ করি। যেমন দেখো, আজকের দিনে বাচ্চারা টিভির থেকে বেশি মোবাইল ফোনের দিকে ঝুঁকে যাচ্ছে। ঠিক আছে, ইনভেস্টিগেট সাম এক্সিস্টিং সিচুয়েশনস অর প্রবলেম। রিসার্চ যে করি তার উদ্দেশ্য কি, আমাদের সামনে যেমন কোন একটা ঘটনা এক্সিস্ট করছে, যেমন কোনো সমস্যা এক্সিস্ট করছে, তার জন্য আমরা রিসার্চ করি। যেমন কি হয়েছিল 2020 সালে, যেমন হয়েছিল আমাদের, কি হয়েছিল, করোনা ভাইরাস অ্যাটাক করলো পৃথিবীকে। সেটা আমাদের একটা প্রবলেম, সেই প্রবলেমটাকে আমরা কি করেছিলাম, ইনভেস্টিগেট করেছিলাম, যে করোনা ভাইরাস কেন হচ্ছে, কিভাবে ছড়াচ্ছে, তাকে কি করে আটকানো যায়, কি ওষুধ করোনা ভাইরাসকে আটকাতে পারে, ভ্যাকসিন কিভাবে আমাদের নেওয়া উচিত, কোন ওষুধটা ভ্যাকসিনে কাজ করবে। এগুলো কি হলো, এগুলো হচ্ছে সবকিছু রিসার্চের অবজেক্টিভস। তারপর কি আছে, অফার সলিউশন, সলিউশন টু এ প্রবলেম। শিক্ষার বিভিন্ন সময় আমরা দেখেছি যে বিভিন্ন মেথড আসে। একটা সময় কি করতাম, আমরা বাচ্চাদের বিভিন্ন ধরনের পুরস্কার দিতাম, নাহলে শাস্তি দিতাম। কিন্তু আজকের দিনে কি হয়, আজকের দিনে আমরা অ্যাক্টিভিটির মাধ্যম দিয়ে বাচ্চাদেরকে শেখাই। মানে বিভিন্ন ধরনের জানো তোমার নাচ গান, বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি করে নিয়ে আজকে কনস্ট্রাকটিভিজম চলছে আজকের দিনে। রিসার্চ কি, রিসার্চ যখন আমরা কোন একটা প্রবলেম ফেস করছি তার সলিউশনে কিন্তু রিসার্চে দেওয়া হয়। রিসার্চ কি হবে, যদি কোনো শিক্ষাক্ষেত্রে কোনো একটা আমরা প্রবলেম ফেস করছি, যে বাচ্চাদের পড়াশোনায় মন লাগছে না, এবার রিসার্চ করে দেখা গেল যে বাচ্চাদের পড়াশোনায় কেন মন লাগছে না, কেনটা যখন আমরা বুঝলাম যে এই জন্য বাচ্চাদের পড়াশোনায় মন লাগছে না, তাই জন্য আমরা সলিউশনটা খুঁজে বার করছি, কিভাবে পড়লে বাচ্চাদের ভালো লাগবে। সেইভাবে আমাদের রিসার্চটা করতে হবে, একটা প্রবলেমের সলিউশন তোমাকে বার করতে হবে। এরপরে কি আছে, এক্সপ্লোর আর অ্যানালাইজ মোর জেনারেল ইস্যুস। এমন টপিক নিয়ে তোমরা রিসার্চ করবে যেটা মোর জেনারেল। এক্সপ্লোর এন্ড অ্যানালাইজ মোর জেনারেল ইস্যুস, একটা বড় জায়গার সমস্যা নিয়ে তোমাকে রিসার্চ করতে হবে। যেমন একটা বড় মানে জায়গাটা একটা বড় হতে হবে। ঠিক আছে, মানে কোনো ছোট জায়গা নিয়ে এরকম ভাবে রিসার্চ করা যায় না, এটা জেনারেল ইস্যুস নিয়ে তোমাকে রিসার্চ করতে হবে। কনস্ট্রাক্ট অর ক্রিয়েট এ নিউ প্রসিডিওরস অর সিস্টেম। যখন আমরা রিসার্চ করছি, সেই রিসার্চ নিয়ে আগে কোনোদিনও রিসার্চ হয়নি। ঠিক আছে, সেই রিসার্চে নতুন কোন একটা প্রসিডিওর বা কোনো সিস্টেমকে আমরা ক্রিয়েট করি, যেহেতু সেটা নিয়ে আগে কোনোদিনও রিসার্চ হয়নি। এখন আমরা যখন রিসার্চটা করতে যাচ্ছি, তখন নতুন কোন একটা প্রসিডিওর আমরা তৈরি করব। ঠিক আছে, এরপরে কি আসছে, জেনারেট নিউ নলেজ। রিসার্চ কি করে, নতুন কোন নলেজ সৃষ্টি করে। জেনারেট নিউ নলেজ, নলেজকে আমাদের বাড়ানোর জন্য আমরা কি করে থাকি, রিসার্চ করে থাকি। নলেজকে ইনহ্যান্স করার জন্য আমরা রিসার্চ করি। এটা গেল হচ্ছে গবেষণার উদ্দেশ্য।
এরপরে যে দেখো কি আছে, রিসার্চ ক্যারেক্টারিস্টিক্স, গবেষণার বৈশিষ্ট্য সমূহ। রিসার্চ ইজ অলওয়েজ পারপাসফুল অ্যান্ড গোল ওরিয়েন্টেড। রিসার্চের উদ্দেশ্য থাকে, পারপাস থাকে, যে কি উদ্দেশ্যে আমি সেই রিসার্চটা করব। উইদাউট পারপাস কোনো রিসার্চ হয় না, রিসার্চের কিছু পারপাস থাকতে হবে। রিসার্চ ইজ অলওয়েজ প্ল্যান্ড অ্যান্ড মেথোডিক্যাল ইন ইটস অ্যাপ্রোচ অ্যান্ড প্রসেসিং। প্ল্যানিং ছাড়া, কোনো প্ল্যানিং না করে যে তুমি রিসার্চ করবে এমনটা কিন্তু হয় না। একটা নির্দিষ্ট প্রসিডিওর, একটা নির্দিষ্ট প্রসেস থাকবে রিসার্চ করার জন্য, একটা প্ল্যানিং থাকবে তোমার। রিসার্চ অরিজিনেটস উইথ এ কোশ্চেনস অর প্রবলেম। রিসার্চ কোথা থেকে সৃষ্টি হয়, যেমন আমার মনে কোনো একটা প্রশ্ন জাগছে, যেমন আজকের দিনে বাচ্চারা কি করে, খুব বেশি মোবাইল ফোন অ্যাডিক্টেড হয়ে আছে, কি করছে এটা বাচ্চাদের খুবই ক্ষতি করছে, সেটা নিয়ে আমি একটা রিসার্চ করতে পারি। ঠিক আছে, রিসার্চ কখনোই research is never carried out in a haphazard, unsystematic or unplanned way. রিসার্চ কখনোই এলোমেলো ভাবে হয় না। আমি ভাবছি আজকে একটা স্যাম্পল কালেক্ট করলাম, দুদিন পর আবার একটা স্যাম্পল কালেক্ট করে নিজের রিসার্চে লিখলাম, এরকম ভাবে কখনো রিসার্চ হয় না। রিসার্চ হতে গেলে সেটা কি হতে হয়, একটা সিস্টেমেটিক হতে হয়, কখনো আনপ্ল্যান্ড ওয়েতে কখনো একটা রিসার্চ হতে পারে না। এরপরে কি আছে, রিসার্চ ইজ আ কোয়াইট সিরিয়াস, রেসপন্সিবল অ্যান্ড সিনসিয়ার টাস্ক ইন ইটস প্ল্যানিং অ্যান্ড এক্সিকিউশন। যেমন রিসার্চ এথিক্সে ডেটা কালেক্ট করার সময় কিছু স্যাম্পল আমরা নিয়ে থাকি, যারা আমাকে বিশ্বাস করে ডেটাটা দিয়েছে ওরা কখনোই চাইবে না তাদের পার্সোনাল ইনফরমেশন গুলো আমি কোথাও সোশ্যাল মিডিয়া বা যেখানে সেখানে শেয়ার করে দিই। আমারও রেসপন্সিবিলিটি সেটাকে প্রোটেক্ট করে রাখা। কিন্তু আমি যদি কারোর ডেটা নিয়ে কি করি, যে সোশ্যাল মিডিয়া এরকম জায়গায় ছেড়ে দিই, চুরি করি তার ডেটাটাকে নিয়ে নিজের রিসার্চে চালিয়ে দিলাম, এইটা করা কি ঠিক হবে? কখনোই ঠিক হবে না। তাই রিসার্চ করতে গেলে রেসপন্সিবল এবং সেটা খুব সিনসিয়ার টাস্ক একটা। ঠিক আছে, এরপরে যেগুলো আছে, রিসার্চ কি হবে, অবজেক্টিভিটি। রিসার্চে অবজেক্টিভিটি থাকবে, উদ্দেশ্য থাকবে। রিসার্চে কি হতে হবে, রিসার্চকে রিলায়েবল মানে নির্ভরযোগ্যতা, বৈধতা থাকা দরকার তার রিসার্চে, ভ্যালিড হওয়া দরকার। রিলায়েবল মানে কি, কনসিস্টেন্সি বা ধারাবাহিকতা থাকা দরকার। যেমন ধরো আমি রিসার্চটা যেই উদ্দেশ্যে করছি সেই উদ্দেশ্যটাকে যেন পরিপূর্ণ করতে পারি। যেমন আমরা করোনা ভাইরাসের সময় কোন অ্যান্টিভাইরাসটা করোনা ভাইরাসকে আটকাতে পেরেছিল, যেমন কোভ্যাক্সিন, কোভিশিল্ড, এইগুলো আটকাতে পেরেছিল করোনা ভাইরাসকে। কিন্তু আমি এটা না করে আমি করোনা ভাইরাসের ওষুধ আবিষ্কার করতে গিয়ে আমি আবিষ্কার করে দিচ্ছি যে ক্যান্সারের ওষুধ, তাহলে কি হবে? সেটা কখনোই রিলায়েবল রিসার্চ হবে না, সেটা ভুল হয়ে গেল। তাই রিসার্চ হতে গেলে সেটা যথার্থতা থাকতে হবে, নির্ভরযোগ্যতা, বৈধতা থাকতে হবে তার মধ্যে। অকারেসি, রিসার্চে যে রেজাল্টটা পাচ্ছি তা কতটা অ্যাকুরেট। যেমন আমরা জানি করোনা ভাইরাসকে দূর করতে পারে কোভ্যাক্সিন, কোভিশিল্ড। দেখা যাচ্ছে কি সেটা 99% অ্যাকুরেট। 100 বারের মধ্যে 99 বারই হচ্ছে কোভিশিল্ড করোনা ভাইরাসকে কি করেছিল, আটকাতে পেরেছিল। তা কি হচ্ছে, এটা একটা অকারেসি। অকারেসি মানে কতটা সঠিক ফলাফল দিচ্ছে রিসার্চ যেটা করছি, তার ফলাফলটা কতটা সঠিক হচ্ছে। এরপরে আছে ক্রিয়েডিবিলিটি, বিশ্বাসযোগ্যতা মানে বা গ্রহণযোগ্যতা বলতে পারো। যেমন এবিসি একটা কোম্পানি, ঠিক আছে, এর ওপর একটা অ্যালিগেশন আনলেন যে এবিসি কোম্পানিটা ট্যাক্সে ফাঁকি দিচ্ছে। এবার এবিসি কোম্পানিটা যে স্ক্যাম করছে, এটা আপনি একটা বললেন যে এবিসি কোম্পানিটা মানে ট্যাক্সে ফাঁকি দিচ্ছে। এখন একটা সাংবাদিকরা বৈঠক ডাকলেন, যে তখন আপনাকে জিজ্ঞাসা করা হলো যে কিসের উপর ভিত্তি করে আপনি এই অ্যালিগেশনটা আনলেন। আপনি বললেন আমার কাছে এই ডেটা রয়েছে, এই ডেটার উপর ভিত্তি করে দেখলেন কোম্পানিটা কোনো না কোনো ভাবে স্ক্যাম করছে। তখন আপনাকে কি বলা হয়, আপনি এই ডেটাগুলোকে কোথা থেকে পেয়েছেন? সাংবাদিকরা আপনাকে বললো, তখন আপনি বললেন যে আমি একজনের মুখ থেকে শুনে এই ডেটাগুলো পেয়েছি। তখন সেটার মধ্যে কি ক্রিয়েটিভিটি থাকবে, বিশ্বাসযোগ্যতা থাকবে? একজন মিথ্যাও বলতে পারে সেই কোম্পানিটাকে বরবাদ করার জন্য, তখন আর মধ্যে থাকছে না ক্রিয়েটিভিটি। কারণ মুখের কথা শুনে বিশ্বাস করবো না। রিসার্চ হতে গেলে কারণ মুখের কথা শুনে আমি মানে করলাম, সেরকম সেই বিশ্বাসযোগ্যতা হবে না। ঠিক আছে, রিসার্চে কারণ মুখের কথা শুনে আমি কোন একটা রিসার্চ করছি, এরকম হবে না। এরপরে কি আসছে, জেনারেলাইজেশন। রিসার্চে কি করে, রিসার্চ জেনারেলাইজ করি, যে 1000 জন আছে
আমি তার থেকে 50 জনের থেকে ডেটা নিচ্ছি, মানে 50 জনের থেকে রেজাল্ট নিয়ে আমি যা পাবো তাই আমি বলবো যে 1000 জনের মধ্যেও আমি সেই একই জিনিস পাবো। মানে আমি 50 জনের থেকে ডেটা নিলাম, আমি জেনারেলাইজ করলাম যে 1000 জনের থেকে তো অনেক বেশি হয়ে যায়, আমি 50 তার থেকে 50 জনকে বাঁচলাম, তার থেকে আমি ডেটা কালেক্ট করলাম। এটাকে কি বলা হচ্ছে? এটাকে বলা হচ্ছে জেনারেলাইজেশন, সাধারণীকরণ করে দাও। ঠিক আছে, এরপরে আসছে রিসার্চ স্টেপস, গবেষণার ধাপসমূহ। ফর্মুলেশনস অফ দ্য রিসার্চ প্রবলেম, review of literature, formulations of hypotheses, forming research design, data collections, data analysis, finding the conclusions, writing research report. ধরো তোমরা একটা রিসার্চ করবে, যেমন তোমার পিএইচডি টপিক হচ্ছে অ্যাপ্লাইড এথিক্স, এটার উপর তুমি রিসার্চ করবে বলে তুমি ঠিক করছো। এইটা নিয়ে রিসার্চ করলে কিন্তু তোমাদের হবে না, এর থেকে তোমাদের কি করতে হবে, কোন এরিয়া নিয়ে তুমি রিসার্চ করবে তা তোমাকে ফাইন্ড আউট করতে হবে, যে আমি কাদের ওপর রিসার্চটা করব। মানে রিসার্চটা করতে হলে কিভাবে করতে হবে, প্রথমে তোমাকে একটা টপিক চুজ করতে হবে। যেমন দিলাম আমি একটা টপিক, দ্য এথিক্যাল ডিলেমা অফ ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড রেসপন্সিবিলিটি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি, এটা নিয়ে তুমি একটা রিসার্চ করছো এই টপিকটা নিয়ে। ঠিক আছে, প্রথমে কি করতে হবে, তোমাকে প্রবলেম আইডেন্টিফাই করতে হবে যে এরিয়াটা কি, কি বিষয়ের উপর তুমি রিসার্চ করবে। ঠিক আছে, রিসার্চ প্রবলেম। তারপরে কি আছে, রিভিউ অফ লিটারেচার। এরপরে কি করতে হবে, এরপরে বিভিন্ন রিভিউ অফ লিটারেচার করতে হবে। আগে যারা এই টপিকটাকে নিয়ে রিসার্চ করেছে দেখতে হবে আমাদের যে টপিক রিলেটেড কি কি রিসার্চ হয়েছে। এরপরে কি আছে, ফর্মুলেশনস অফ হাইপোথিসিস। হাইপোথিসিস মানে কি, কোনো কিছুর একটা সম্ভাব্য টেনেটিভ সলিউশন, মানে সম্ভাব্য সমাধান দেওয়া কোনো কিছুকে। কি হতে পারে, যে রিসার্চটা করতে যাচ্ছি সেই রিসার্চটা সম্ভাব্য সমাধানই হচ্ছে হাইপোথিসিস, ফর্মুলেশনস অফ হাইপোথিসিস। এরপরে কি আসছে, ফর্মিং রিসার্চ ডিজাইন। রিসার্চ ডিজাইনটা হচ্ছে রিসার্চটা কিভাবে করব, স্টেপ বাই স্টেপ করতে হবে, এটা হলো কি রিসার্চ ডিজাইন। তারপর কি করতে হবে, তোমাকে ডেটা কালেক্ট করতে হবে। বিভিন্ন ধরনের বই থেকে করতে পারো, মানুষের থেকে করতে পারো, আর্টিকেল থেকে করতে পারো, জার্নাল থেকে, বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়ার বিভিন্ন ধরনের স্রোতগঙ্গা সব জিনিস থেকে ডেটা কালেক্ট করতে পারো। তারপরে আসছে ডেটা অ্যানালাইসিস, তথ্য বিশ্লেষণ করা। তথ্য বিশ্লেষণ করার পরে কি করতে হবে, সমাধান খুঁজতে হবে। সবশেষে তুমি কি করবে, রিসার্চ সম্বন্ধে যা যা তুমি তথ্যগুলো পেলে সেগুলোকে তুমি কি করতে হবে, লিপিবদ্ধ করতে হবে, এমএস ওয়ার্ডে টাইপ করতে হবে তোমাকে। ঠিক আছে, এগুলো হচ্ছে রিসার্চ স্টেপস। এরপরে যেটা আসছে, ফর্মুলেশনস অফ দ্য রিসার্চ প্রবলেম। আমাদের কোন এরিয়াটাতে সব থেকে বেশি ইন্টারেস্ট আছে তা আইডেন্টিফাই করা। ইট মিনস টু শেপ দ্য রিসার্চ টপিক ইন এ ম্যানার দ্যাট ইট বিকামস রেডি ফর সায়েন্টিফিক ইনভেস্টিগেশন। যেমন কারোর ফিলোসফি সাবজেক্ট, যেখানে দেখা যায় অনেকগুলো এরিয়া রয়েছে, এপিস্টেমোলজি আছে, মেটাফিজিক্স রয়েছে, এথিক্স রয়েছে, অন্টোলজি, আবার অনেক কিছু, সেসব এরিয়া থেকে তোমাদের যেটাতে সব থেকে বেশি ইন্টারেস্ট সেটা তোমাদের আগে চুজ করে নিতে হবে। যেমন যদি লিটারেচার রয়েছে, ইন্ডিয়ান লিটারেচার, ওয়েস্টার্ন লিটারেচার, প্রজ, কিন্তু এখান থেকে তোমাকে কি করতে হবে, ইন্টারেস্টিং তোমাদের সব থেকে যেটা বেশি ভালো লাগে সেটা তোমাদের চুজ করে নিতে হবে। তারপর কি করতে হবে, দেখো, dissect the broad area into sub area। তুমি ভাবলে অ্যাপ্লাইড ফিলোসফি নিয়ে তুমি রিসার্চ করবে, সেটা কিন্তু একটা ব্রড এরিয়া। ওখান থেকে তোমায় কি করতে হবে, তোমাকে একটা সাব এরিয়া চুজ করে নিতে হবে, যেমন এনভায়রনমেন্টাল এথিক্স, মিডিয়া এথিক্স। একটা বড় ভাস্ট এরিয়া থেকে তোমায় ছোট ছোট এরিয়া চুজ করে নিতে হবে। তারপর বিভিন্ন সাব এরিয়া থেকে কোনো পার্টিকুলার এরিয়াকে বেছে নিতে হবে। এরপরে রিসার্চে যে উদ্দেশ্যটাকে তোমরা ঠিক করে বেছে নিয়েছো, মানে যে উদ্দেশ্যে তোমরা রিসার্চটা করবে সেটা তোমাদের করতে হবে। যে রিসার্চে তুমি কি কি খুঁজতে চাও সেটা হয়ে যায় কি রিসার্চ অবজেক্টিভস। এরপরে কি আছে, রিভিউ অফ লিটারেচার। রিভিউ অফ লিটারেচার কি,
Literature reviews are comprehensive summaries of previous research on a topic. They include articles, books, and other sources of information relevant to a specific field of study. আমার যে রিসার্চটা আছে সেই রিলেটেড কি কি রিসার্চ হয়েছে সেগুলোকে কি বলা হয় রিভিউ অফ লিটারেচার আমরা বলছি। রিভিউ অফ লিটারেচার কি কি পড়বে, যেমন যেমন ধরো আমাদের টপিক রিলেটেড কি কি রিসার্চ হয়েছে সেটা যেমন দেখছি, তেমনি আমি বিভিন্ন আর্টিকেলও দেখি, বিভিন্ন বই পড়ছি, এগুলো সবই কি একটা রিভিউ অফ লিটারেচারের পার্ট। আমি যখন আমার টপিকটার উপরে রিসার্চ করতে যাব আমি দেখবো যে এই টপিক রিলেটেড কি কি রিসার্চ আগে হয়ে গেছে, আমি যে রিসার্চটা করতে আছি তার সম্বন্ধে কি কি তথ্য অ্যাভেলেবেল রয়েছে রিসার্চে, কোন কোন জায়গায় রিসার্চ এখনো হয়নি, সেই জায়গাগুলো আমি কি করব বোঝার চেষ্টা করব। এগুলো রিভিউ অফ লিটারেচারের এক একটা পার্ট। আমি যদি দেখি আমি যে রিসার্চটা করছি তার উপরে 1000টা রিসার্চ হয়েছে, আপনি যে রিসার্চটা করছেন সেটার উপরে অলরেডি অনেকে রিসার্চ করে ফেলেছে, কিন্তু সেই রিসার্চে একই রকম রেজাল্ট পাচ্ছে, মানে যে রিসার্চ করছে একই রকম রেজাল্ট পেয়েছে। আপনি আবার যদি সেই রিসার্চটা করে থাকেন তাহলে সেই রিসার্চের একটা প্রাসঙ্গিকতা কি থাকবে, মানে একই রকমই তো রেজাল্ট বেরোচ্ছে রিসার্চ করলে, সেখানে তো কোনো প্রাসঙ্গিকতা থাকবে না। কিন্তু আপনি যে টপিকটা নিয়ে রিসার্চ করেছেন সেই টপিকটা সম্বন্ধে যদি কোনো কম রিসার্চ হয়েছে বা যে রেজাল্ট গুলো পাওয়া গেছে তার মধ্যে যদি কোনো কিছু ধারাবাহিকতার অভাব থাকে, কেউ রিসার্চ করেছে একরকম রেজাল্ট পেয়েছে, আবার অন্য কেউ রিসার্চ করেছে অন্যরকম রেজাল্ট পেয়েছে, তখন আপনি সেই বিষয়টার রিসার্চ গুলো কি করবেন, আপনি জানার জন্য আপনি রিভিউ অফ লিটারেচার করবেন যে কি মানে কে কি রিসার্চ করেছে কি কি হয়নি সেই টপিক গুলো থেকে। তোমাদের টপিকটাকে বোঝার জন্য কি করতে হবে, বই পড়তে হবে, বিভিন্ন ধরনের বই পড়তে হবে, আদার রিসোর্সেস যেগুলো অ্যাভেলেবেল আছে সেগুলোকে জানার জন্য কি করতে হবে, রিভিউ অফ লিটারেচার পড়তে হবে। এরপরে কি আছে পারপাস কি অলরেডি কি হয়ে আছে তা জানার জন্য আমরা রিসার্চ করব, টু ফাইন্ড হোয়াট হ্যাজ অলরেডি বিন ডান। আমি যে টপিকটার উপরে রিসার্চ করছি সেই টপিকটার উপর হাজার জন রিসার্চ করেছে, রেজাল্ট একই পাওয়া গেছে, তাহলে কি করব, আমার টপিকটার মধ্যে সামান্য কোনো কিছু চেঞ্জ আনবো, আমার হাইপোথিসিস অবজেক্টিভস এর মধ্যেও চেঞ্জ আনবো, অবজেক্টিভস গুলোর মধ্যে আমরা বিভিন্ন ধরনের চেঞ্জ নিয়ে আসলে বুঝতে পারবো যে নতুন কোনো কিছুকে আমরা বার করতে পারবো সেখান থেকে। টু ফাইন্ড দ্য রিসার্চ গ্যাপ অ্যান্ড দ্য লিমিটেশনস। ধরুন আমি যে টপিকটার উপর রিসার্চ করছি, দেখা যাচ্ছে কি এই টপিকটার উপর যারা রিসার্চ করেছে তারা পার্টিকুলার কোনো একটা জায়গায় ঠিকঠাক মতো রিসার্চ করেনি, সেটা রিসার্চের একটা গ্যাপ পেয়ে গেলাম। অন্যদের রিসার্চের কিছু লিমিটেশন আমি খুঁজে বার করলাম, সেই জায়গাতে আমি কি করতে পারি, একটা রিসার্চ করতে পারি। তারপর কি আছে, টু আইডেন্টিফাই দ্য নিড ফর অ্যাডিশনাল রিসার্চ। টু আইডেন্টিফাই মানে দেখো একটা রিসার্চে হাজার জন করে একই রকম রেজাল্ট পেয়েছে, তাহলে সেখানে কি করব, অ্যাডিশনাল রিসার্চের কোনো প্রয়োজন আছে? হাজার জন রিসার্চ করেছে একই রকমের রেজাল্ট পেয়ে গেছে, সেখানে কোনো প্রয়োজন নেই আবার রিসার্চ করার। তারপর কি আছে, টু গেইন অ্যান আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য এক্সিস্টিং নলেজ। অলরেডি যে রিসার্চ গুলো আছে তার থেকে আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ করতে হবে, ঠিক আছে, কি কি আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে তা ডেভেলপ করতে হবে। যখন আমরা রিসার্চ গুলো করছি আমি দেখছি আমি সেই টপিকের উপর রিসার্চ করছি, সেই টপিকের উপর অন্যরা যখন রিসার্চ করছে তারা কি কি সমস্যা ফেস করছে, তারা রিসার্চে কি কি বার করছে, এটা আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ হচ্ছে কোন কোন জায়গাগুলো তার সমস্যা। তারপর কি আছে, টু অ্যানালাইজ দ্য ফরমেশনস গ্যাদার্স। বিভিন্ন জনের যে রিসার্চ গুলো করেছে আমি তার থেকে যে ইনফরমেশন গুলো পাবো সেগুলোকে কি করবো, আমি অ্যানালাইসিস করবো, সেগুলোকে বিশ্লেষণ করব, আলটিমেটলি সেটা কি বলতে চাচ্ছে, রিভিউ অফ লিটারেচারের মাধ্যমে সেগুলোকে আমরা কি করবো, অ্যানালাইসিস করব। পলি ব্যানার্জি, তোমার কি কোনো প্রবলেম হচ্ছে? রেইজ হ্যান্ড বারবার করে একটা সাউন্ড হচ্ছে, আমার ডিস্টার্ব হচ্ছে ওর জন্য। তুমি চ্যাট বক্সে লেখো, বারবার করে এই সাউন্ডটা হলে তো আমি পড়াতে পারবো না। টু জেনারেট রিসার্চ কোশ্চেন্স মানে কি কি জানতে ইচ্ছা করছে, কেন এই রিসার্চটা করছে, বা আমার কি জানার ইচ্ছা আছে, বা আমি কেন রিসার্চটা করছি,
এটা প্রাথমিক অবস্থায় আমার 10টা কোশ্চেন মাথায় আসলো, সে যেই জিনিসটা আমি জানতে চাই, এই 10টা কোশ্চেন যে আমি জানতে চাই, এইটা নিয়ে আমি রিসার্চটা করব, ঠিক আছে? এটা গেল টু জেনারেট রিসার্চ কোশ্চেন, তোমাকে কোশ্চেন অ্যানালাইসিস করতে হবে সেখান থেকে। এরপর কি আসছে? এরপর আসছে প্রসেস অফ, এক মিনিট, প্রসেস অফ রিভিউ অফ লিটারেচার। রিভিউ অফ লিটারেচারের প্রসেসটা কি? আইডেন্টিফাই দ্য কি টার্মস টু সার্চ। আমি কোন টার্মটাকে সার্চ করব, ঠিক আছে? আমি যেমন আমি ধরো অ্যাপ্লাইড এথিক্স এর উপর আমি রিসার্চ করতে চাই, তাহলে আমি কি করব? এই অ্যাপ্লাইড টার্মটাকে আমি সার্চ করব। কোন টার্মটাকে সার্চ করব, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে তুমি যেইটা নিয়ে রিসার্চ করবে সেই টার্মটাকে তোমাকে সার্চ করে দেখতে হবে সেটার উপর কি কি রিসার্চ আগে হয়ে গেছে। এরপরে কি আছে? সার্চ ফর রিলেভেন্ট লিটারেচার। সেই টার্মটা কোন কোন রিলেভেন্ট লিটারেচার আছে সেটাকে সার্চ করলাম। সার্চ রেজাল্টে যদি 200-500টা এরকম সার্চ করলাম, সার্চের পরে 200-250টা এরকম টপিক চলে আসবে। যেমন অ্যাপ্লাইড এথিক্স এর উপর রিসার্চ করব, সেখানে এরকম সার্চ করলে এরকম টপিক চলে আসলো, সবগুলো তো আমরা নেবো না, আমরা দেখবো যে আমাদের রিসার্চে কোনটা বেশি রিলেভেন্ট আমার জন্য, সেটাকেই সিলেক্ট করতে হবে তোমাকে। সিলেক্ট করার পর আমি কি করব? তখন আমি দেখব যে প্রতিটা থিম কেমন আছে। থিম বলতে কি বোঝানো হচ্ছে? থিম বলতে রিসার্চে কি পাওয়া গেছে সেটাকে আমরা ডিবেট করতে পারি। আমরা রিভিউ অফ লিটারেচার যখন করছি, যেগুলো রিসার্চ হয়েছে সেগুলোকে সিলেক্ট করলাম, তার কি থিম আছে, সেখানে কোন বিষয় নিয়ে ডিবেট করা হয়েছে, সেখানে কি কি গ্যাপ খুঁজে পাওয়া গেছে, আমরা সেটাকে দেখব, ঠিক আছে? আইডেন্টিফাই থিমস, ডিবেটস এন্ড গ্যাপস। এরপর কি করব? এরপর একটা স্ট্রাকচার তৈরি করব। ফাইনালি এবার কি লিখবো? ফাইনালি এবার লিখবো, যখন আমি লিখতে যাব, লেখার একটা নির্দিষ্ট ওয়ে লিখতে হয়। রাইট ইউর লিটারেচার রিভিউ। রিভিউ অফ লিটারেচার অ্যালফাবেটিক অর্ডারে, তোমরা জানো অ্যালফাবেটিক অর্ডারে লিখতে হয়। যারা অথর আছে তাদের নামের অ্যালফাবেটিক অর্ডারে লিখতে হয়, অথবা ইয়ার ওয়াইজ লিখতে হয়। সব থেকে যেটা পুরনো সেটা তোমাদের আগে লিখতে হবে, মানে যত পুরনো সেটা আগে লিখতে হবে, নতুনটা পরে লিখতে হবে, ঠিক আছে? এটা গেল হচ্ছে প্রসেস অফ রিভিউ অফ লিটারেচার। এরপরে যেটা আছে, দ্য 5C ইন লিটারেচার রিভিউ রাইটিং। সাহিত্য পর্যালোচনা, রিভিউ অফ লিটারেচার লেখার 5টি সি। যখন দেখো আমরা রিভিউ অফ লিটারেচার করছি, এটা এক্সামে খুবই আসে। কিভাবে করি? সাইটিং, কম্পেয়ারিং, কন্ট্রাস্টিং, ক্রিটিকিং এন্ড দ্য কানেক্টিং, ঠিক আছে? এই 5টা পরপর তোমাদের এলোমেলো করে দিয়ে দেয়, তোমাদের সাজাতে হয়, ঠিক আছে? তাই জন্য পরপর তোমরা মনে রাখবে। সাইটিং এর পরে কি আছে? কম্পেয়ারিং, কন্ট্রাস্টিং, ক্রিটিকিং, কানেক্টিং, ঠিক আছে? সাইট মানে কি? সাইট হচ্ছে আমরা যখন কোনো রিভিউ অফ লিটারেচার পড়ি, ধরুন একটা রিসার্চে কেউ একজন করেছে, রিভিউ অফ লিটারেচারে দেখবে যে সে কি পেয়েছে, যে অমুক একজন রিসার্চ করেছিল এই টপিকটার ওপর, তিনি রিসার্চ করে এটা পেয়েছেন। আমরা যখন রেফারেন্সে লিখবো, রেফারেন্সে কি করব? রেফারেন্সে তার ডিটেলস গুলো দিয়ে দিতে হবে, যে আমি কোন আর্টিকেলটা পড়ছি সেই ডিটেলস গুলো আমাকে রেফারেন্সে দিয়ে দিতে হবে। কেন দিচ্ছি? প্ল্যাগারিজম, তোমাদের আগে বলেছিলাম, প্ল্যাগারিজম থেকে বাঁচার জন্য। প্ল্যাগারিজম কি? প্ল্যাগারিজম হচ্ছে অন্যের কোনো লেখাকে নিজের লেখা, মানে নিজের লেখা বলে চালানো, ঠিক আছে? মানে একটা কথা বলতে পারো যে টুকলি করা, মানে অন্যের জিনিস টুকলি করে নিজের রিসার্চে চালিয়ে দেওয়া হচ্ছে। প্ল্যাগারিজম যেন আমার রিসার্চে না আসে, সেটা থেকে বাঁচার জন্য আমি কি করে থাকি? আমি মানে কোন রেফারেন্সে, মানে কে কে এই জিনিসগুলোকে লিখেছে তার রেফারেন্সে দিয়ে থাকে, যে অমুক ব্যক্তি যে এইরকম ভাবে লিখেছে তার বইতে, এটা দিয়ে দিতে হয়। এটাকে বলা হয় সাইট। তারপরে কি আসছে? তারপরে আসছে হচ্ছে কম্পেয়ার। কম্পেয়ার কি? তোমরা যখন কোনো রিভিউ অফ লিটারেচার করবে, তোমরা যে সার্চ করছো, তোমরা কি সব লিটারেচার গুলোকেই নেবে, না তোমরা কম্পেয়ার করে দেখবে যে তোমার জন্য কোনটা বেশি রিলেভেন্ট? যেটা বেশি তোমার সব থেকে বেশি রিলেভেন্ট সেটাই তোমাদের নিতে হবে। এটাকে কি বলা হচ্ছে? এটাকে বলা হচ্ছে কম্পেয়ার। কম্পেয়ার করে দেখা,
যে তোমার জন্য, তোমার রিসার্চের জন্য কোনটা বেশি সব থেকে রিলেভেন্ট। এরপরে কি আসছে? কন্ট্রাস্ট। কন্ট্রাস্ট মানে কি? কন্ট্রাস্ট মানে হচ্ছে তুলনা করা, মানে যেখানে ডিফারেন্সেস থাকবে। যেমন ধরো এ রিসার্চে যা পাওয়া গেছে, বি রিসার্চেও তাই পাওয়া গেছে, সি রিসার্চেও তাই পাওয়া গেছে, মানে এবিসিডি রিসার্চ করেছে, সবার রিসার্চেই একই জিনিস পাওয়া গেছে। তাহলে কি করতে হবে? তোমাদের যে কোনো একজন ব্যক্তির রিসার্চটা নিলেই হবে, সবারটা না নিলেও চলবে। এটাকে কি বলা হচ্ছে? কন্ট্রাস্ট। কন্ট্রাস্ট করে দেখা। এরপরে আসছে কি? ক্রিটিক। ক্রিটিক মানে কি? ক্রিটিক মানে হচ্ছে সমালোচনা। Critiquing the literature is a critical part of your literature review. সমালোচনা। আপনি যখন কোনো একটা রিসার্চ করছো, যে রিভিউ অফ লিটারেচার গুলো আপনি নিচ্ছেন, আপনি দেখছেন আগে সেখানে কোনো একটা সমালোচনা আছে কিনা, আপনি যেগুলোকে সিলেক্ট করছেন তার মধ্যে কোনো ক্রিটিসিজম আছে কিনা। যেগুলোর মধ্যে ক্রিটিসিজম আছে সেগুলোকে নিয়ে আপনার রিসার্চ করার জায়গা তৈরি হয়ে যাচ্ছে। কেউ যখন কোন একটা বিষয়কে নিয়ে ক্রিটিসিজম করছে, আপনি দেখছেন একটা পার্টিকুলার এরিয়াকে নিয়ে অনেকেই ক্রিটিসিজম করেছে, তখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে আমি একবার রিসার্চ করে দেখি সেটাকে নিয়ে এত ক্রিটিসিজম হচ্ছে কেন। আমি যে রেজাল্টটা পাই তা নিয়ে রিসার্চ করা যেতে পারে, মানে ক্রিটিসাইজ করে দেখা যে কি কি প্রবলেম রয়েছে। ঠিক আছে? এরপরে আসছে কি? এরপরে আসছে কানেক্ট। কানেক্ট কি? Connect your source not only to each other but to your field as well. Explain the source's importance and significant change it may have made to your content area. কানেক্টে যখনই আমরা কোনো রিভিউ অফ লিটারেচার নিচ্ছি, আমরা সেটাকে নিচ্ছি যেটা সিগনিফিকেন্ট আমার জন্য, যেটা ইম্পর্টেন্ট, যেটার মধ্যে উল্লেখযোগ্যতা থাকছে, এই সোর্সটার ইম্পর্টেন্স রয়েছে, যেটা আপনার রিসার্চের সাথে খুব বেশি কানেক্ট করছে, সেটাকেই আমি আমার রিসার্চে নেব। ঠিক আছে? এইটুকুনি ক্লিয়ার হয়েছে তোমাদের? তারপরে আসছে কি? টাইপস অফ রিভিউ লিটারেচার। ঠিক আছে? ন্যারেটিভ লিটারেচার রিভিউ, অলসো রেফার টু অ্যাজ ট্র্যাডিশনাল লিটারেচার রিভিউ। বর্ণনামূলক সাহিত্য পর্যালোচনা। ন্যারেটিভ লিটারেচার রিভিউ অলসো রেফার টু অ্যাজ ট্র্যাডিশনাল লিটারেচার রিভিউ। বিভিন্ন জনের রিভিউ অফ লিটারেচারে কি কি পাওয়া যাচ্ছে, এটাকে যখন আপনি সিম্পলি বর্ণনাত্মক যেটাকে বলা হয়, বর্ণনা করা, সেই রিসার্চটাকে বলা হয় কি? লিটারেচার রিভিউটাকে বলা হয় হচ্ছে ন্যারেটিভ লিটারেচার রিভিউ, যেখানে কোনো কিছু বর্ণনা করা হচ্ছে। এরপরে আসছে কি? সিস্টেমেটিক লিটারেচার রিভিউ। সিস্টেমেটিক লিটারেচার রিভিউ কি? Requires more rigorous and a well-defined approach compared to most other types of literature review. Systematic literature review পার্টিকুলার কোনো কোশ্চেনকে যখন খোঁজার চেষ্টা করবেন, পার্টিকুলার কোশ্চেন্স এর অ্যান্সার খোঁজার চেষ্টা করবেন, এটা কি? এটা মোর রিগোরাস, অনেক বেশি এক্সপ্লিসিট ইন নেচার। এক্সপ্লিসিট মানে কি? এক্সপ্লিসিট মানে হচ্ছে আরো বেশি করে পরিষ্কার। ঠিক আছে? পার্টিকুলার একটা অ্যান্সারকে যখন আপনি খোঁজার চেষ্টা করছেন, যেমন ধরুন আপনি একটা মেন্টাল হেলথের ওপর আপনি একটা রিসার্চ করছেন, আমি পার্টিকুলার একটা অ্যান্সার খুঁজতে চাই, যে যেমন ছেলেদের মেন্টাল হেলথ ভালো নাকি মেয়েদের মেন্টাল হেলথ ভালো, এই নিয়ে আপনি যখন একটা রিসার্চ করছেন, তখন সেটাকে কি বলা হয়? তখন সেটাকে বলা হয় হচ্ছে সিস্টেমেটিক লিটারেচার রিভিউ। এই সিস্টেমেটিক লিটারেচার রিভিউকে আবার দুভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে মেটা অ্যানালাইসিস, আর অপরটা হচ্ছে কি? অপরটা হচ্ছে মেটা সিনথেসিস। মেটা অ্যানালাইসিস মানে কি? মেটা অ্যানালাইসিস মানে বিশ্লেষণ করা। যদি একটা কোনো লিটারেচার রিভিউ আছে, তাকে বিশ্লেষণ করার মাধ্যমে আমি যদি কোনো একটা অ্যান্সার খুঁজতে পারি, তখন সেটাকে আমরা কি বলবো? মেটা অ্যানালাইসিস। কোনো পার্টিকুলার একজনের রিসার্চ টপিক আছে, সেটাকে যখন আমি একটা অ্যানালাইসিস, বিশ্লেষণ করে দেখি, সেটাকে অ্যানালাইসিস করে যদি রেজাল্টটা বার করতে পারি, তখন সেটাকে কি বলা হয়? মেটা অ্যানালাইসিস। এরপরে কি আসছে? মেটা সিনথেসিস। মেটা সিনথেসিস মানে কি? মানে হলো যুক্ত করা। এখানে কি করা হয়? এখানে 2-3 জনের রিসার্চ থাকবে, 2-3 জনের রিসার্চকে যুক্ত করে কম্পেয়ার করে একটা ফাইনাল কনক্লুশনে পৌঁছানো হয়, সেটাকে বলা হয় কি? মেটা সিনথেসিস। এরপরে আসছে
স্কোপিং, স্কোপিং লিটারেচার রিভিউ। স্কোপ কি? স্কোপ মানে কি? আমরা যখন কোনো একটা লিটারেচার রিভিউ করি তখন আমরা জানছি কোন জায়গায় রিসার্চের স্কোপটা রয়েছে, যে অমুক জায়গায় রিসার্চ করা যেতে পারে। যেমন কোনো জায়গায় এখনো রিসার্চ হয়নি, সেখানে কি করব, সেখানে রিসার্চের একটা স্কোপ রয়েছে, গ্যাপ রয়েছে, যেখানে আছে মানে কোন জায়গায় রিসার্চটা হয়নি সেই জায়গাটাকে নিয়ে যখন আমরা রিসার্চ করতে যাই তখন সেটাকে বলা হয় স্কোপিং লিটারেচার রিভিউ। এরপরে যেটা আসছে আর্গুমেন্টিভ। আর্গুমেন্টিভ এটা ফিলোসফি, ফিলোসফি যে সাবজেক্টটা রয়েছে সেই ফিলোসফিতে বেশি ইউজ হয়। তা আর্গুমেন্টিভ কেউ কোনো পার্টিকুলার চিন্তাধারায় বিশ্বাস করে, আবার অনেক ফিলোসফার থাকে সেই পার্টিকুলার চিন্তাধারা বিশ্বাস করে না, তারা বিপরীত কোনো চিন্তাধারাতে বিশ্বাস করে। যেমন একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, যেমন আত্মা আছে কি নেই, কোনো ফিলোসফার বলে যে আত্মা আছে, আবার কোনো ফিলোসফার বলে না নেই আত্মা। আমি দেখবো আমি যে আর্গুমেন্টটাকে সাপোর্ট করি কে সেই আর্গুমেন্টটাকে সাপোর্ট করছে। আপনি আত্মাতে বিশ্বাস করেন, তাহলে আপনাকেও বলতে হবে যে কে কে আত্মাতে বিশ্বাস করে। আপনি আপনার আর্গুমেন্টটাকে লক্ষ্য রেখে যে রিসার্চটা করবেন সেটাকে কি বলা হয়, আর্গুমেন্টিভ লিটারেচার রিভিউ। ক্লিয়ার? এরপরে যেটা আসছে ইন্টিগ্রেটিভ লিটারেচার রিভিউ। দ্যাট ইজ আমরা যখন রিসার্চ করি নির্দিষ্ট কোনো একটা ফ্রেমওয়ার্ক থাকে তার মধ্যে, যখন আপনি একটা রিসার্চ করে কোনো নিউ ফ্রেমওয়ার্ক তৈরি করছেন, নতুন কোনো একটা ডিজাইন তৈরি করছেন রিসার্চে কোনো পার্সপেক্টিভ, কোনো একটা পার্সপেক্টিভের দিক থেকে, তোমার লক্ষ্যটা কি, লক্ষ্য তখন কি থাকবে, কোনো একটা ফ্রেমওয়ার্ক ডিজাইন করা। সেটাকে কি বলা হয়, ইন্টিগ্রেটিভ লিটারেচার রিভিউ। নতুন কোনো পার্সপেক্টিভ, নতুন কোনো ফ্রেমওয়ার্ক, নতুন কোনো ডিজাইন তৈরি করাকে কি বলা হয়, ইন্টিগ্রেটিভ লিটারেচার রিভিউ। এরপরে আসছে কি theoretical literature review. Theoretical literature review focuses on a pool of theory that has accumulated in regard in an issues. আমরা কি দেখি, বিভিন্ন সাবজেক্টে থিওরির উপর রিসার্চ হয়। আপনি যখন সেই থিওরির উপর যে রিসার্চ গুলো হয়েছে সেটাকে যখন আপনি পড়ছেন সেটা কি হয়ে যায়, থিওরিটিক্যাল লিটারেচার রিভিউ। যখন কোন একটা পার্টিকুলার থিওরিকে যখন আপনি রিভিউ করছেন সেটা কি হয়ে যায়, থিওরিটিক্যাল লিটারেচার রিভিউ। এই গেল হচ্ছে লিটারেচার রিভিউ এর পার্ট গুলো গেল। এখান থেকে যদি কোনো সমস্যা হয় তোমরা কমেন্ট বক্সে লিখে রাখবে, আমি একদম লাস্টে আলোচনা করে দেবো। ঠিক আছে? এরপরে যেটা আসছে টাইপস অফ রিসার্চ। রিসার্চের বিভিন্ন ধরনের টাইপস। অ্যাপ্লিকেশনস এর উপর ভিত্তি করে রিসার্চকে 3 ভাগে ভাগ করা যায়: বেসিক রিসার্চ, অ্যাপ্লাইড রিসার্চ এন্ড অ্যাকশন রিসার্চ। এক মিনিট দাঁড়াও। বেসিক রিসার্চ। বেসিক রিসার্চ কি, যখন কোনো রিসার্চ করছি তার উদ্দেশ্য হলো থিওরি তৈরি করা, কোনো একটা ফর্মুলেশন তৈরি করা। এটা বেসিক্যালি কি হয়, ইন্ডাকটিভ ইন নেচার হয়। ইন্ডাকটিভ মেথড কি, ইন্ডাকটিভ মেথড হলো যখন কোনো ছোট ছোট ইনফরমেশন থেকে যখন আমরা কোনো জেনারেল ধারণায় পৌঁছাই সেটাকে কি বলা হয়, ইন্ডাকটিভ নেচার। যেমন ধরো রাম হয় মরণশীল, শ্যাম হয় মরণশীল, যদু হয় মরণশীল। এখান থেকে আমি একটা জেনারেল কনক্লুশনে আসলাম সকল মানুষ হয় মরণশীল। সেটাকে বলা হয় কি, ইন্ডাকটিভ মেথড। বেসিক রিসার্চ, এই বেসিক রিসার্চ ইন্ডাকটিভ ইন নেচার হয়। বেসিক রিসার্চে কোনো, যখন তোমরা মনে রাখবে এরকম ভাবে মনে রাখবে যে যখন কোনো থিওরি, কোনো ফর্মুলাকে যখন ডেভেলপ করা হয় তখন সেটাকে কি বলা হয়, বেসিক রিসার্চ। যখন থিওরির উপর গুরুত্ব দেওয়া হচ্ছে সেই রিসার্চটাকে বলা হয় বেসিক রিসার্চ। It is conducted for the sake of knowledge and enhancing the knowledge. এটা থিওরিটিক্যাল ইন নেচার হয়, যেমন যেটা খাতা কলমে পসিবল, প্র্যাকটিক্যালি সেটা পসিবল নাও হতে পারে বেসিক রিসার্চ। বেসিক রিসার্চ কি, থিওরিটিক্যাল ইন নেচার হয়। জরুরি না এটার কোনো প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন হবে, জরুরি না কোনো এটার প্র্যাকটিক্যাল কিছু হবে। এটা সবসময় আমরা কি করব, থিওরিটিক্যালি করব। সেই রিসার্চটাকে কি বলা হয়, মানে যেটা আমরা থিওরি বা কোনো ফর্মুলা তৈরি করছি সেটাকে বলা হয় যে বেসিক রিসার্চ। এরপরে যেটা আসছে সেটা হবে কি, অ্যাকশন রিসার্চ। অ্যাকশন রিসার্চ কি, ইট ইজ ওয়ান টাইপ অফ অ্যাপ্লাইড রিসার্চ।
It is conducted to get the immediate, আগে বলেছিলাম immediate result of a problem. দেখো মুভি যখন শুট করা হয় তখন ডিরেক্টর কি বলে অ্যাকশন, যেমন পুলিশ লাঠি চার্জ করার সময় তখন কি বলা হয় অ্যাকশন, যেই অ্যাকশন বলছে সেই লাঠি চার্জ করা শুরু করে দেয়। অ্যাকশন বলা মানে কি, যেখানে কোনো ইমিডিয়েটলি কোনো কাজ শুরু হবে কোনো দ্রুততার সাথে। যখন কোনো আমরা রিসার্চ করি, যখন সেখানে কোনো ইমিডিয়েট রেজাল্টের প্রয়োজন, তখন সেটাকে কি বলা হচ্ছে অ্যাকশন রিসার্চ। অ্যাকশন রিসার্চ ইমিডিয়েটলি বেসিসে রেজাল্টটা দেবে। ধরো একটা সিচুয়েশনে আপনি একটা স্কুলে চাকরি করেন, কোনো টিচার হেড ম্যামকে বললেন যে এই বাচ্চাগুলো রোজ রোজ স্কুলে পড়াশোনা না করে ক্লাসে আসে। এটা আপনি 2 বছর 3 বছর ধরে তো এই রিসার্চটা করতে পারবেন না। এটা 6-7 দিনের মাথায় তোমাকে রিপ্লাইটা দিতে হবে যে কি ইমিডিয়েট সলিউশন করব, বাচ্চাদের কি করে তাড়াতাড়ি পড়াশোনায় মনোযোগ নিয়ে আসাবো। এর জন্য কি হয়, ইমিডিয়েট সলিউশন বেসিসে এই প্রবলেমটাকে তোমাদের সলিউশন দিতে হবে। তাই জন্য এটাকে কি বলা হয় অ্যাকশন রিসার্চ। It is conducted at the local level like organizations, institutions and the academics. এটা অবশ্যই কেন করা হবে, টু ইমপ্রুভ দ্য পারফরমেন্স, নিজস্ব সেট আপ নিজস্ব ওয়ার্কিং কন্ডিশনের ওপর ভিত্তি করে এটা করা হয় এই অ্যাকশন রিসার্চ। এরপরে যেটা আসছে সেটা হয়ে যায় অ্যাপ্লাইড রিসার্চ। অ্যাপ্লাইড রিসার্চ কি, অ্যাপ্লাইড কথাটার মানেই রয়েছে যেটা কোনো ফর্মুলা তৈরি করা, যেমন আইনস্টাইন একটা ফর্মুলা দিয়েছিল E = mA স্কয়ার, তারপরে নিউটনের একটা ফর্মুলা আছে F = ma। এরকম ধরনের যখন ফর্মুলা কোনো কিছু তৈরি করা হয় সেটা কি হয়, সেটা আমি বললাম যে বেসিক রিসার্চে করা হয়। যে প্রিন্সিপালটাকে কাজে লাগিয়ে তৈরি করে সেটা হয়ে যায় বেসিক রিসার্চ। কিন্তু অ্যাপ্লাইড রিসার্চে কি করা হয়, অ্যাপ্লাইড রিসার্চে কোনো রিয়েল লাইফ প্রবলেমকে, কোনো বাস্তবের কোনো প্রবলেমকে যখন আমরা সলিউশন দেওয়ার জন্য করে থাকি তখন সেটা হয়ে যায় অ্যাপ্লাইড রিসার্চ। ঠিক আছে, সলভ রিয়েল ওয়ার্ল্ড প্রবলেমস। ইট ইজ কন্ডাক্টেড মেইনলি ফর দ্য পারপাস অফ গেইন পার্টিকুলার সোশ্যাল ইস্যু অর প্রবলেম। কোনো সমস্যার যখন আমরা সমাধান করার জন্য অ্যাপ্লাইড রিসার্চ করি, আমরা দেখছি যে একটা বাচ্চার মধ্যে পার্টিকুলার কোনো সমস্যা দেখা দিচ্ছে, এই সমস্যাগুলোর কারণ কি, কেন কিভাবে হচ্ছে, তার সলিউশন হতে পারে, সেটাকে খুঁজে বার করতে হবে যে কেন সমস্যাগুলো এই বাচ্চাটার মধ্যে দেখা দিচ্ছে। এই বেসিসে আমরা অ্যাপ্লাইড রিসার্চ করব, মানে কোনো প্র্যাকটিক্যাল প্রবলেমকে সলভ করার জন্য, বাস্তব সমস্যার সমাধান করার জন্য যেই রিসার্চটা করা হয়ে থাকবে, এইটুকুনি মনে রাখবে, কোনো বাস্তব সমস্যার সমাধান করার জন্য যে রিসার্চ করা হয়ে থাকে তাকে কি বলা হয় অ্যাপ্লাইড রিসার্চ। এটা ইমিডিয়েট কোনো প্রবলেমকে সলিউশন করার জন্য করা হয়ে থাকে। এরপরে কি আসছে, টাইপস অফ রিসার্চ বেসড অন কোয়ালিটেটিভ এন্ড দ্য quantitative research. Very less or no use of the statistical technique. এই কোয়ালিটেটিভ রিসার্চে কি হয়, স্ট্যাটিস্টিক্যাল টেকনিকের ইউজ খুব কম হয়। কোয়ালিটেটিভ রিসার্চ আগেই বলেছিলাম বর্ণনাত্মক যে রিসার্চ, এই ধরনের রিসার্চে কি বলা হয়, যেখানে স্ট্যাটিস্টিক্যাল টেকনিক কোন রিসার্চে ইউজ করা হয়, কোয়ান্টিটেটিভ রিসার্চ ইউজ করা হয়। যখন কোনো নিজে দেখে বর্ণনা করা, মানে কোনো একটা আমি গ্রামে গিয়ে কোনো আদিবাসী গোষ্ঠীর সাথে মানে কথা বলে তার থেকে সাক্ষাৎকার নিয়ে ইন্টারভিউ নিয়ে আমি কোনো ডেটা কালেক্ট করছি, তখন সেটা কি রিসার্চ হয়ে যাবে, কোয়ালিটেটিভ রিসার্চ। ঠিক আছে, নিজে দেখে বর্ণনা করা, ক্যারেক্টারিস্টিক কি দেখলো তাকে ন্যারেট করার যখন আমরা চেষ্টা করছি সেটাকে বলা হয় কি কোয়ালিটেটিভ রিসার্চ। কোয়ান্টিটেটিভ রিসার্চের তুলনায় কোয়ালিটেটিভ রিসার্চ লেস স্ট্রাকচারস, এটা লেস স্ট্রাকচারস হয়ে থাকে, যা আগে থেকে প্রি ডিসাইডেড না, আমরা রিসার্চ চলাকালীন চেঞ্জ করতে পারি, তা হলো আনস্ট্রাকচারড। আর স্ট্রাকচারস কেমন হবে, যেটা আগে থেকে ঠিক করে দেওয়া থাকে, আগে থেকে যখন প্রি ডিসাইডেড করে নিই তখন একটা প্ল্যানিং করে চলতে পারি, যখন সেটা স্ট্রাকচারস হতে হয়। কিন্তু এই ক্ষেত্রে সেটা হয় না, এটা তোমরা মনে রাখবে, কোয়ালিটেটিভ রিসার্চ সবসময় আনস্ট্রাকচারড পদ্ধতিতে হয়। ঠিক আছে, এটাকে বলা হয় তাহলে কি কোয়ালিটেটিভ রিসার্চ, যেখানে কোনো বর্ণনা, কোনো সাক্ষাৎকারের মাধ্যম দিয়ে যখন যে রিসার্চটা হচ্ছে সেটাকে কি বলা হয় কোয়ালিটেটিভ রিসার্চ।
এরা রিসার্চার যেটা দেখছে সেটাকে কি বলা হয়, সেটাকে বর্ণনা করছে ন্যারেটিভ ফর্মে। ভেরি লেস অর নো ইউজ অফ দ্য স্ট্যাটিস্টিক্যাল টেকনিক। The researchers are supposed to collect data in the form of some narrative descriptions for understanding and the deriving necessary interpretations about the quality of the behavior and the characteristics of the things is observed. রিসার্চার নিচে কোনো ডেটা রেকর্ড করে তা দিয়ে এক্সপ্লেনেশন করে থাকছে। এই ধরনের রিসার্চ কম আনস্ট্রাকচার্ড হয় না। ঠিক আছে, এটা গেল হচ্ছে কোয়ালিটেটিভ রিসার্চ। এরপরে কি আসছে, কোয়ান্টিটেটিভ রিসার্চ। কোথায় গেল কোয়ান্টিটেটিভ রিসার্চ, 1 মিনিট। কোয়ান্টিটেটিভ রিসার্চ হচ্ছে পরিমাণগত গবেষণা, যেখানে কোনো পরিমাণ মাপা হচ্ছে। এই রিসার্চে সংখ্যার ব্যবহার খুব বেশি আসবে, কি পরিমাণ কতটা দিলে চেঞ্জ আসবে। যখন কোনো রিসার্চে আমরা স্ট্যাটিস্টিক্যাল টেকনিক যেমন কোনো নাম্বার, কোনো কিছু অ্যানালাইসিস করার চেষ্টা করবো, কোনো কিছু নাম্বার দিয়ে অনেক বেশি মাত্রায় হবে, তখন সেই রিসার্চগুলোকে কি বলা হয়, তখন সেই রিসার্চগুলোকে বলা হয় যে কোয়ান্টিটেটিভ রিসার্চ, যেখানে স্ট্যাটিস্টিক্যাল পদ্ধতিটাকে ইউজ করা হয়। এই কোয়ালিটেটিভ রিসার্চে কি হয়, কোশ্চেন খুব বেশি ইউজ হয়। কোশ্চেন এসেছিল এখান থেকে, এটা একটু নোট ডাউন করবে। কোয়ালিটেটিভ রিসার্চে কোশ্চেন খুব বেশি ইউজ হয়। যেমন একটা পার্টিকুলার টপিকের ওপর অনেকগুলো কোশ্চেন থাকবে, যার মাধ্যমে কি করবে, তুমি উত্তর খোঁজার চেষ্টা করবে। যেমন আমি তোমার মেন্টাল হেলথ নিয়ে জানবো, তার জন্য আমি কি করলাম, তার জন্য আমি 50টা কোশ্চেন তৈরি করব। কোশ্চেনিয়ার্স কি করে, একটা নির্দিষ্ট ওয়েতে করতে হয়। যেমন বিভিন্ন ধরনের স্টেটমেন্ট থাকলো, যেমন তোমাকে আমি বলছি, যখন তোমাকে কেউ সমালোচনা করে বললো তুমি কি রেগে যাও, তুমি কি করবে, তুমি ইয়েস অর নো তে অ্যান্সার দেবে। যদি ক্লাসে শিক্ষক সমালোচনা করে তুমি রেগে যাও, তুমি তখন কি বলবে, হ্যাঁ বা না, এরকম বলবে। কেউ জিজ্ঞাসা, এগুলো কিন্তু কোশ্চেন্স নিয়ার এক একটা, এগুলো কিসের পার্ট, এগুলো কোয়ান্টিটেটিভ রিসার্চে হয়ে থাকে। কেউ জিজ্ঞাসা করছে তোমার মা বাবা তোমাকে অল্প বকা দিলে তোমার কি ভয় লাগে, মানে এইরকম কিছু একটা প্রশ্নের চার্ট তোমাদের দিয়ে দেবে এবং তোমাদের বলা হবে তুমি ইয়েস আর নো তে অ্যান্সার দেবে। তেমনি প্রতিটা প্রশ্নের জন্য মান ধার্য করা থাকবে। যেমন প্রথম প্রশ্নে কেউ ইয়েস দিলে সে 1 নম্বর পাবে, দ্বিতীয় প্রশ্নে নো দিলে 0 পাবে। কিন্তু স্টুডেন্টরা জানবে না যে সে কি পাচ্ছে, তার নাম্বারটা সে জানবে না সে 0 পাচ্ছে নাকি 1 পাচ্ছে। এইভাবে কি করবে, এইভাবে স্টুডেন্টদের একটা রেসপন্স অনুযায়ী টোটাল করে স্টুডেন্টদের একটা ভ্যালু দিয়ে দেওয়া হবে। যেমন 50টা প্রশ্ন দিলাম, তাতে ইয়েস আর নো অপশন থাকতে পারে, এরকম হবে। ঠিক আছে, ডেটাগুলো আমাদের কি হবে, নাম্বার ফর্মে কালেক্ট করা হচ্ছে। নাম্বার, যেখানে কোনো নাম্বার ফর্মে কালেক্ট করা হবে সেটা কি হয়ে যাচ্ছে, কোয়ান্টিটেটিভ রিসার্চ, যেখানে কি করা হয়, স্ট্যাটিস্টিক্যাল টেকনিক খুব বেশি ইউজ করা হয়। আর এটা তোমরা মনে রাখবে, অনেক বেশি স্ট্রাকচারস হবে। কোয়ালিটেটিভ রিসার্চ যেমন আনস্ট্রাকচারস হয়েছে, আর কোয়ান্টিটেটিভ রিসার্চ তার থেকে অনেক বেশি স্ট্রাকচারস হবে। আর এখানে স্যাম্পল সাইজ কি হয়, এখানে স্যাম্পল সাইজ অনেক বেশি হাই হয়, কোয়ালিটেটিভ রিসার্চে স্যাম্পল সাইজ লো হয়, এটা একটু মনে রাখবে। এরপর কি আসছে, টাইপস অফ কোয়ালিটেটিভ রিসার্চ। বিভিন্ন ধরনের টাইপস রয়েছে কোয়ালিটেটিভ রিসার্চের। যেমন ইথনোগ্রাফিক রিসার্চ, ডকুমেন্টারি রিসার্চ, কেস স্টাডি, গ্রাউন্ডেড থিওরি অফ দ্য রিসার্চ। ইথনোগ্রাফিক রিসার্চ কি, ইথনোগ্রাফিক রিসার্চ হচ্ছে যখন তোমরা কোনো কালচারকে নিয়ে যখন কোনো একটা রিসার্চ করা হয়। যেমন একজন ছেলে গ্রামে গেছে, গ্রামে গিয়ে সে কথা বলছে কোন একটা আদিবাসী সম্প্রদায়ের সাথে, তাদের থেকে সে কি করলো, তাদের থেকে সে কথা বলে ডেটা কালেক্ট করছে, তা কি হয়ে গেল, ইথনোগ্রাফিক রিসার্চ। Ethnographic as a branch of anthropology deals with the scientific descriptions of the way of living of the people belonging to a particular cultures of a primitive, আদিম or otherwise special society। তোমরা এইটুকুনি পরীক্ষার সময় মনে রাখবে যে কোনো কালচারকে নিয়ে যখন কোনো রিসার্চ করা হয় তখন সেটা হয়ে যায় কি, এথনোগ্রাফিক রিসার্চ। The 3 main ethnographic methods are participants observations, ইন্টারভিউস এন্ড দ্য আর্কিভাল রিসার্চ। যখন রিসার্চার কোনো পার্টিসিপেন্টের সাথে থেকে কোনো একটা রিসার্চ ডেটা কালেক্ট করবে,
নন পার্টিসিপেন্ট যখন দূর থেকে দেখে আমরা কোনো কিছু অবজারভেশন করি, যেমন যেমন ধরো বাঘ কি করে হরিণ শিকার করছে, একজন রিসার্চার মানুষজনের সাথে থেকে অবজারভেশন করছে, ইন্টারভিউ এর মাধ্যমে ডেটা কালেক্ট করতে পারছে, অলরেডি সেটাতে কিছু ডকুমেন্ট রয়েছে, আমি সেই মানুষজনের সাথে থেকে দেখলাম যে কি কি এখানে হচ্ছে। এইভাবে যখন কোনো একটা রিসার্চ করা হচ্ছে তখন সেটাকে কি বলা হয়, ইথনোগ্রাফিক রিসার্চ। কোনো কালচার নিয়ে কোনো কিছু নিয়ে কোনো কালচার নিয়ে যখন স্টাডি করা হচ্ছে, সেই কালচারের লোকজন কি কি খায়, কি কি সারাদিন কি করে, কি পোশাক পরে, সবকিছু নিয়ে যখন মানে তার থেকে শুনে নিয়ে যে রিসার্চটা করা হয় সেটাকে কি বলা হয়, ইথনোগ্রাফিক রিসার্চ। এরপরে কি আসছে, এরপরে আসছে, আর তোমাদের কিন্তু একটা বলে রাখছি, তোমাদের বেঙ্গলি ইংলিশ দুটোতেই নোট প্রোভাইড করা হবে, আমাদের ক্লাসেও তাই করা হয়, এটা তো ডেমো ক্লাস, এটা বলে রাখলাম। ডকুমেন্টারি রিসার্চের পর, ডকুমেন্টারি রিসার্চ কি, it presents a type of research in which a researcher begins his research by his research for all available documents। তোমরা অনেক সময় ইউটিউবে অনেক ডকুমেন্টারি থাকে, যেমন দেখেছো নেতাজি সুভাষচন্দ্র বোসের একটা প্লেন ক্র্যাশ করে সে মারা গেছিল, তা হলো কি ডকুমেন্টারি। যেমন টাইটানিক ডুবে গেল, তা হলো একটা ডকুমেন্টারি। অলরেডি কোনো ডকুমেন্ট অ্যাভেলেবেল আছে, প্রত্যেকটা ডকুমেন্ট থেকে তথ্য নিয়ে আমার যে রিসার্চ কোশ্চেনটা ছিল যে নেতাজি সুভাষচন্দ্র বোস কি প্লেন ক্র্যাশ করেই মারা গেছিল, সেটাকে আমরা এক্সপ্লেন করার যখন চেষ্টা করছি, অলরেডি যে ডকুমেন্ট গুলো অ্যাভেলেবেল রয়েছে, যে রিসার্চ কোশ্চেনটাকে যখন এক্সপ্লেন করার চেষ্টা করছি তা দিয়ে, সেটাকে কি বলা হচ্ছে, ডকুমেন্টারি রিসার্চ। ক্লিয়ার? এটা হয়ে গেল ডকুমেন্টারি রিসার্চ। এরপরে কি আসছে, case study. It involves an in-depth and detailed descriptions of a single individuals or a single institutions or a very small group. There are many different research methods you can use to collect data on your subjects. কি হয়, অনেক সময় কিছু কিছু রিসার্চ দেখো আপনারা দেখেন যেখানে স্যাম্পল কি হয়, স্যাম্পল একটা হয় বা ভেরি স্মল হয়, খুব ছোট একটা গ্রুপের মধ্যে হয়। কেস স্টাডিতে কি করা হয়, বাস্তব জীবনের উদাহরণ ব্যবহার করে কোনো সমস্যার সমাধান খোঁজা হয়। যেমন তুমি দর্শনের একটা বিষয় নিয়ে কেস স্টাডি করতে চাও, বিষয়টা কি হলো, বিষয়টা হচ্ছে ন্যায় নৈতিকতা। পরিস্থিতি কি, ট্রলি প্রবলেম। যেমন একটা সমস্যা রয়েছে এখানে, আপনি যদি একটা ট্রেনের লিভার টানেন, তবে তবে তুমি 5 জনকে বাঁচিয়ে একটা ব্যক্তিকে মেরে ফেলবে, এটা কনসিকুয়েন্স এসে যাচ্ছে, আপনি তাহলে কি করবেন? এখানে উপযোগবাদী ইউটিলিটারিয়ানিজমের দৃষ্টিভঙ্গি অনুযায়ী কি বলা হয়, সর্বাধিক ব্যক্তির মঙ্গল। তোমরা কি করবে, 5 জন ব্যক্তিকেই বাঁচাবে, একজনকে মেরে ফেলবে। এই এটা করতে হচ্ছে কেস স্টাডিতে, ঠিক আছে? বা কোন একটা কোম্পানি হঠাৎ অনেক বড় পজিশনে চলে গেল, এটা নিয়ে আপনি কেস স্টাডি করা হচ্ছে। যখন কোনো ঘটনা ঘটে গিয়েছে অলরেডি, ভেরি স্মল স্যাম্পল বা একটা স্যাম্পলের মধ্যে যখন কোনো একটা ঘটনা ঘটে গেছে, ইন ডেপথ যখন খুব ডিটেলসে সেটাকে আমি স্টাডি করব, কোনো কোম্পানি সাকসেসের চূড়ান্ত সীমায় পৌঁছে গেছে, এই ধরনের রিসার্চ অনেক ইনডেপথ বা ডিটেলে করতে হবে। এই ধরনের রিসার্চে কি বলা হয়, কেস স্টাডি রিসার্চ। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে কি, গ্রাউন্ডেড থিওরি রিসার্চ। গ্রাউন্ডেড থিওরি রিসার্চ কি, this type of qualitative research is an inductive one based or grounded in the observations or data for which it has developed। যেমন গ্রাউন্ড লেভেলে কি এই ধরনের রিসার্চটা করতে হবে। এটার একটা উদাহরণ দিচ্ছি, যেমন আমাদের পশ্চিমবঙ্গে একটা লক্ষ্মীর ভান্ডারের স্কিম চালু রয়েছে। লক্ষ্মীর ভান্ডার মানুষের কতটা উপকারে লাগে, এটা অনারেবল যখন চিফ মিনিস্টার জানতে চায় যে লক্ষ্মীর ভান্ডার মানুষের জীবনে কিভাবে প্রভাব ফেলছে, যারা একদম গ্রাউন্ড লেভেলে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে তাদের থেকে এটা না হয়, তারপরে যদি আমরা অ্যানালাইসিস করি যে তারা মানে যারা বেনিফিশিয়াল হচ্ছে তারা বলবে যে লক্ষ্মীর ভান্ডারটা মানে খুবই ভালো, আমাদের বেনিফিট হচ্ছে। এরকম গ্রাউন্ড লেভেলে গিয়ে যখন রিসার্চটা করা হয়, গ্রাউন্ডেড থিওরি কি, একটা গুণগত গবেষণা, এটা একটা কোয়ালিটেটিভ রিসার্চ। যেখানে কি করা হয়, যেখানে বিদ্যমান তথ্য পরীক্ষার পরিবর্তে বাস্তব আমাদের বাস্তব জীবনের তথ্য নিয়ে ফুটিয়ে যখন পরীক্ষা করা হয়, তখন সেটাকে কি বলা হয়, গ্রাউন্ডেড থিওরি অফ রিসার্চ। ঠিক আছে? এরপরে যেটা আসছে টাইপস, বিভিন্ন ধরনের কোয়ান্টিটেটিভ রিসার্চের বিভিন্ন ধরনের টাইপস।
experimental research, normative or descriptive survey research, co-relational research, developmental research, এগুলো quantitative research এর বিভিন্ন ধরনের টাইপস। এক্সপেরিমেন্টাল রিসার্চ কি? এক্সপেরিমেন্টাল রিসার্চে কজ এন্ড এফেক্ট রিলেশনশিপকে পার করার চেষ্টা করা হয়। যে ধরনের রিসার্চে কজ এন্ড এফেক্ট রিলেশনশিপকে বার করার চেষ্টা করা হয় সেই ধরনের রিসার্চকে কি বলা হয়? এক্সপেরিমেন্টাল রিসার্চ। এই এক্সপেরিমেন্টাল রিসার্চ আবার তিন ধরনের হয়ে থাকে: ট্রু এক্সপেরিমেন্টাল রিসার্চ, কোয়াসি এক্সপেরিমেন্টাল রিসার্চ, এক্স পোস্ট ফ্যাক্টো রিসার্চ। তোমরা এইটুকুনি মনে রাখবে, এক্সপেরিমেন্টাল রিসার্চ করতে গেলে চারটি কম্পোনেন্টস তোমাদের মেনে চলতে হবে: ম্যানিপুলেশন, কম্প্যারিজন, মেজারমেন্ট, কন্ট্রোল। এগুলো আরো ভাস্টে ক্লাসে আলোচনা করব, কারণ আজকে এতটা হবে না, অনেকটা রয়েছে, এটা পুরো ফার্স্টে পড়াতে হবে ক্লাসে। এর জন্য তোমাদেরকে পুরোটা কমপ্লিট করতে হবে ক্লাসে, যারা যারা মানে নেবে অ্যাডমিশন। এরপরে যেটা আসছে দেখো কি, এক্সপেরিমেন্টাল রিসার্চে তিনটে ভাগ রয়েছে তোমাদের বললাম: ট্রু এক্সপেরিমেন্টাল, কোয়াসি এক্সপেরিমেন্টাল এন্ড এক্সপোস্ট ফ্যাক্টো রিসার্চ। এক্সপোস্ট ফ্যাক্টো রিসার্চ কি? যখন কোনো একটা ঘটনা ঘটে গেছে অলরেডি, ঘটনাটা সম্ভাব্য কোনো কারণ খোঁজার জন্য যখন আমরা কোনো একটা রিসার্চ করি বা যে এক্সপেরিমেন্ট রিসার্চ করি, সেই ধরনের রিসার্চকে বলা হয় কি এক্সপোস্ট ফ্যাক্টো রিসার্চ। যেমন ধরো কলকাতাতে হঠাৎ করে একটা ক্রাইমের পরিমাণ বেড়ে যাচ্ছে, এখানে এফেক্টটা কি আমাদের সামনে আছে, কজটা আমাদের সামনে নেই, কিন্তু এফেক্টটা হলো কি ক্রাইম বেড়ে গেল। আমরা এক্ষেত্রে কি করবো? উল্টো দিকে সম্ভাব্য কারণ খোঁজার চেষ্টা করব, মানে একটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটাকে খোঁজার চেষ্টা করব। ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কি? যেটা কারণ। আমার সামনে কি আছে? ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আছে, আমরা কি করব? ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলকে খোঁজার চেষ্টা করব। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় যে এক্সপোস্ট ফ্যাক্টো রিসার্চ। যখন তোমরা এইটুকুনি মনে রাখবে, যখন কোনো একটা ঘটনা ঘটে যায়, অলরেডি ঘটনাটা ঘটে গেছে, ঘটনাটা সম্ভাব্য কোনো কারণ খোঁজার জন্য যে রিসার্চটা করে থাকি আমরা, সেটাকে কি বলা হয়? এক্সপোস্ট ফ্যাক্টো রিসার্চ। ঠিক আছে? এরপরে আসছে হচ্ছে ডেভেলপমেন্টাল বা সরি, এটা আগে একটা আছে experimental research. Normative or descriptive survey research. Normative, it is conducted to describe variables as they exist. যেমন স্কুলের স্টুডেন্টদের থেকে আপনাদের ডেটা কালেক্ট করতে হবে, যেমন 9-10 এর স্টুডেন্টদের মেন্টাল হেলথটা কেমন। আপনি সেখানে যাবেন, তারপর তো রিসার্চটা করবেন, তোমার মানে স্টুডেন্টদের কোশ্চেন্স করলে তার অ্যান্সারের সাপেক্ষে জানা যাবে। মানে ডেসক্রিপটিভ রিসার্চ, কোনো বর্ণনা করে স্টুডেন্টদের থেকে জানতে পারছো যে তাদের শরীরের অবস্থা কেমন। ঠিক আছে? মানে তার থেকে তুমি ইন্টারভিউ এর মাধ্যম দিয়ে যে রিসার্চটা করবে, ডেসক্রিপটিভ বর্ণনাত্মক যে রিসার্চটা হবে, সেটাকে বলা হয় কি ডেসক্রিপটিভ রিসার্চ। এরপরে যেটা আছে co-relational research. Co-relational research কি? It involves measuring two or more relevant variables and accessing the relationship between and among those variables. Cause and effect relationship কে establish করার জন্য এই co-relational research করা হয়ে থাকে। যেমন ধরো, বুদ্ধি কিভাবে একজন স্টুডেন্টস এর অ্যাচিভমেন্টকে প্রভাবিত করছে। ইন্টেলিজেন্ট এবং অ্যাচিভমেন্টের মধ্যে যে সম্পর্ক আমি দেখতে চাই যে হাইট আর ওয়েটের মধ্যে একটা সম্পর্ক আছে, তোমরা জানো, যেমন হাইট বাড়লে মানে ওয়েট বাড়ে, মানে এরকম একটা সম্পর্ক আছে। তেমনি তোমরা জানো যে যার বুদ্ধি বেশি, মানে যে স্টুডেন্ট খুব বেশি ইন্টেলিজেন্ট, সে অনেক বেশি অ্যাচিভমেন্ট করতে পারে জীবনে। এরকম যখন কজ এন্ড এফেক্ট রিলেশনশিপকে যখন তোমরা বার করতে যাবে, তখন সেটাকে কি বলা হয়? কো-রিলেশনাল রিসার্চ, যেটা ন্যাচারালি এক্সিস্ট করছে। এরপরে যেটা আসে সেটা হচ্ছে ডেভেলপমেন্টাল রিসার্চ। ডেভেলপমেন্টাল রিসার্চ কি? It stands for the type of study that relates to the changes in behavior that are brought about in the behaviors of the individuals in relation to their age. সময়ের সাথে সাথে মানুষের বিহেভিয়ারে পরিবর্তন আসে, তা জানার জন্য আমরা কি করে থাকি? ডেভেলপমেন্টাল রিসার্চ। তোমরা জানো মানুষের ভাষার দক্ষতা কি হয়? সময়ের সাথে সাথে পরিবর্তন হয়, সেটা জানার জন্য আমরা কি করে থাকি? ডেভেলপমেন্টাল রিসার্চ করে থাকি।
সময়ের সাথে সাথে মানুষের ভাষার কি পরিবর্তন হয় তা দুভাবে আমরা করতে পারি। একটা কিভাবে করতে পারি, একটা ক্রস সেকশনাল ডিজাইনে করতে পারি, একটা লংগিটিউডানাল ডিজাইনে করতে পারি। ক্রস সেকশনাল রিসার্চ কি, 5 বছরে 10 জন স্টুডেন্ট থেকে আমি ডেটা নিলাম, একইভাবে 10 বছরে 10 জন স্টুডেন্ট থেকে আমি ডেটা নিলাম, এরকম 15 বছরে 10টা বাচ্চা থেকে ডেটা নিলাম, তেমনি 20 বছরে 10টা বাচ্চা থেকে আবার আমরা ডেটা নিলাম। এখানে কি হলো, 40টা স্যাম্পল থাকলো। এখানে আমি কি করব, ওয়ান টাইম একবারই আমি সেই রিসার্চটা করব। যেমন 5 বছরের স্টুডেন্টদের থেকে কিছু ডেটা নিলাম, 10 বছরের স্টুডেন্টদের থেকে আমরা কিছু ডেটা নিলাম, তাদের থেকে যে ডেটাগুলোকে আমরা নিলাম সেগুলোকে আমরা কি করব, অ্যানালাইসিস করব। মানে ওয়ান টাইমে যে রিসার্চটা করব ডিফারেন্ট অ্যানালাইসিস করে, সেটা কি বলা হয় ক্রস সেকশনাল রিসার্চ, যেটা 1 বছরের মধ্যেই হয়ে যায়, বেশি সময় লাগে না এই ক্রস সেকশনাল রিসার্চটা করতে। কারণ 1 বছরেই তো এই মানে 10 জন বাচ্চার থেকে আমি ডেটাটা নিয়ে তখনই রিসার্চটা করছি। এই ক্রস সেকশনাল রিসার্চে এটা একটা অ্যাডভান্টেজ রয়েছে, ঠিক আছে। আর লংগিটিউডানাল রিসার্চ কি, লংগিটিউডানাল রিসার্চ যেখানে আমরা 40টা বাচ্চা নিলাম 5 বছরে, 40টা বাচ্চা থেকে ডেটা কালেক্ট করলাম, 40টা বাচ্চার বয়স যখন 5 বছর, 5 বছর পর আবার তাদের বয়স 10 বছর হবে, আবার সেই 40টা বাচ্চার থেকে আবার ডেটা কালেক্ট করলাম, আবার সেই 40টা বাচ্চা যখন 15 বছর হবে তখন আমরা আবার তাদের থেকে ডেটা কালেক্ট করলাম, যখন আবার 5 বছর পর বাচ্চাগুলোর বয়স 20 বছর হবে, এরকম ভাবে যখন ডেটা কালেক্ট করি, মানে বছর বছর অনেক অনেক সময় যখন লেগে যায় যে রিসার্চটা করতে, সেটাকে কি বলা হয় লংগিটিউডনাল রিসার্চ, যেটা করতে অনেক অনেক সময় লাগে। তোমরা এইটুকুনি মনে রাখবে, যেটা খুব কম সময়ের মধ্যে যে রিসার্চটা হয়ে যায় সেটাকে কি বলা হয় ক্রস সেকশনাল ডিজাইন, আর যেটা অনেক বেশি সময় ধরে যে রিসার্চটা করা হয় সেটাকে বলা হয় লংগিটিউডনাল ডিজাইন। ঠিক আছে, এইটুকুনি। আর হিস্টোরিক্যাল রিসার্চ কি, অতীত নিয়ে গবেষণা। অতীত নিয়ে মানে যখন আমরা কোনো অতীতের কোনো কাহিনী নিয়ে যখন আমরা পূর্ণ বিশ্লেষণ করি, সেটাকে নিয়ে যখন ঘাটাঘাটি রিসার্চ করি, তখন সেটাকে কি বলা হয় হিস্টোরিক্যাল রিসার্চ। ঠিক আছে, এইটুকুনি ছিল আজকে তোমাদের। এবার তোমাদের কিছু কোশ্চেন্স দেবো, আর কিছু বুঝতে না পারলে আমাকে বলতে পারো, আমি সেটা পরে বুঝিয়ে দেবো তোমাদের। আগে একটু কোশ্চেনটা ডিসকাশন করে নিই তোমাদের সাথে, দাঁড়াও 1 মিনিট। হ্যাঁ, বলো তো ফার্স্ট কোশ্চেনটা কি হবে, which research method is best for studying cause and effect relationships? Descriptive research, experimental research, survey research, historical research. কমেন্ট বক্সে তোমরা অ্যান্সার দেবে, বলো ওটা কি হবে। একদম, যখন কজ এন্ড ইফেক্ট রিলেশনশিপস থাকে এক্সপেরিমেন্টাল রিসার্চ। গুড। The exercise of reviewing the literature, relevant literature, is most closely related for which one of the following? Formulating research problems in drawing a sample for the study, for analyzing quantitative data, generalizations of the finding. কে 4 দিলে? স্বর্ণালী। 4 তো না, একদম ফর্মুলেটিং রিসার্চ প্রবলেমস। সাহিত্য পর্যালোচনা করার প্রধান উদ্দেশ্য কোনটা? গবেষণা সমস্যাকে আমাদের আগে ফাইন্ড আউট করতে হবে। হ্যাঁ, তারপরে which sequence of research steps in logical in the list given below? কোনটা হবে?
1 minute. বলো কোনটা হবে? Which sequence of research steps in logical in the list given below? রিসার্চ স্টেপস আজকেই পড়ালাম তোমাদের। ফার্স্টে কি করতে হয়? কোশ্চেন্স তো আছেই, তোমার নেটওয়ার্ক সমস্যা হচ্ছে। ফার্স্টে আমাদের কি করতে হবে? প্রবলেম ফর্মুলেশনস। হ্যাঁ অ্যাবসলিউটলি, 4 না, হাইপোথেসিস মেক আগে করতে হয় না, এটা অ্যান্সার হবে 3। প্রবলেম ফর্মুলেট করতে হবে, তারপরে হাইপোথেসিস মেক করতে হবে, তারপরে কি হবে? ডেভেলপমেন্ট এন্ড রিসার্চ ডিজাইন, কালেকশনস অফ ডেটা, ডেটা অ্যানালাইসিস করতে হবে, তারপর ফর্মুলেশনস অফ জেনারেলাইজেশন এন্ড দ্য কনক্লুশন, সম্ভাব্য সমাধানে পৌঁছতে হবে কনক্লুশনে। হ্যাঁ 3 হবে। ইয়েস। এরপরে দেখো, the objective of exploring the existing literature should be to identify which of the following issues: what is already known about this area, what concepts and theories are relevant to this area, how to get funding for the research, and what are the significant controversies in this area, are there any consistencies in this findings of this area? কোনটা হবে বলো, কোনটা হবে? তোমরা এলিমিনেশন করো, কোনটা এখান থেকে হবে না আগে সেটা তোমরা চুজ করো, তাহলেই বেরিয়ে যাবে অ্যান্সারটা। হ্যাঁ, হাউ টু গেট ফান্ডিং ফর দ্য রিসার্চ, কোনো ফান্ডিং এর কথা বলা হয় না রিসার্চে। সো সিটাকে আমরা এলিমিনেশন করে দিলাম। সি কোথায় নেই? 3 তে সি নেই, এ বি ডি ই। হোয়াট ইজ অলরেডি নোন অ্যাবাউট দিস এরিয়া, হোয়াট কনসেপ্টস এন্ড থিওরিজ আর রিলেভেন্ট, তোমাদের বলেছিলাম কোনটা রিলেভেন্ট সেটা নিতে হবে, প্রাসঙ্গিক কোনটা। হোয়াট আর দ্য সিগনিফিকেন্ট কন্ট্রোভার্সিস ইন দিস এরিয়া, আর দেয়ার এনি ইনকনসিস্টেন্সি ইন দিস ফাইন্ডিংস অফ দিস এরিয়া। এই চারটে। তারপরে কি এটা বলো, a systematic review of literature adopts, আজকে পড়িয়েছি a systematic review of literature adopts explicit procedures, implicit procedures, personal choice procedures, peer suggested procedures। পদ্ধতিগত সাহিত্য পর্যালোচনা কোনটা অনুসরণ করছে? কোনটা অনুসরণ করে? একদম এক্সপ্লিসিট, সুস্পষ্ট পদ্ধতি। A good review of the research literature aims at subjective analysis of the content, providing information about the authors and their affiliations, generating research questions and validating those questions, conducts multiple task-based screening। একটা ভালো গবেষণা সাহিত্য পর্যালোচনার উদ্দেশ্য কি? উদ্দেশ্য কি থাকে? না সঞ্জয় পাল 4 কি করে হলো? একদম, generating research questions and validating those questions, গবেষণার প্রশ্ন তৈরি করতে হবে এবং তার বৈধতা যাচাই করতে হবে। আজকে পড়িয়েছি তোমাদের এটা, জেনারেটিং রিসার্চ কোশ্চেন্স অ্যারাইজ করে, সেটা ভ্যালিড নাকি সেটা তোমাদের যাচাই করে দেখতে হবে।
এরপর বলো, একটা স্টেটমেন্ট রয়েছে, এ লিটারেচার রিভিউ ইজ এসেনশিয়াল ফর আইডেন্টিফাইং রিসার্চ গ্যাপস অ্যান্ড এনশিওরিং দ্য রিলেভেন্স অফ দ্য স্টাডি। স্টেটমেন্ট 2 তে আছে, দ্য প্রসেস অফ লিটারেচার রিভিউ অনলি ইনক্লুডস reading previous work and summarizing it in the research paper. Statement wise একটা কোশ্চেন। সাহিত্য পর্যালোচনা কি করে? গবেষণার ফাঁক চিহ্নিত করতে এবং গবেষণার প্রাসঙ্গিকতা নিশ্চিত করতে অপরিহার্য। আর স্টেটমেন্ট 2 তে কি দেওয়া আছে? সাহিত্য পর্যালোচনার প্রক্রিয়াতে শুধুমাত্র পূর্ববর্তী গবেষণাগুলো পড়া এবং তার সংক্ষেপে বর্ণনার মধ্যে সীমাবদ্ধ। এটাই কি? শুধুমাত্র পূর্ববর্তী গবেষণা পড়লে কি হয়ে যায় রিভিউ অফ লিটারেচার করা? হ্যাঁ, একদম। Statement 1 is true and the statement 2 is false. তারপরে দেখো কি আছে, সামারাইজিং এন্ড দ্য ইন্টারপ্রেটিং primary studies related to the identified research questions or objective in a qualitative manner is called, কি বলা হয়? সেটাকে কোন রিভিউ বলা হয়? কোয়ালিটেটিভ রিভিউ, রিয়েলিস্টিক রিভিউ, ন্যারেটিভ রিভিউ নাকি মেটা রিভিউ? এরকম এরকম কোনো রিভিউ রয়েছে নাকি? আজকে তো পড়ালাম কোয়ালিটেটিভ রিভিউ বলে কোনো রিভিউ রয়েছে? কোনটা হবে এটা? কোনো কিছুকে বর্ণনা করা, আমি বলেছিলাম কোনো কিছু বর্ণনা করা। হ্যাঁ, যখন আমরা কোনো কিছু বর্ণনার মাধ্যম দিয়ে যে রিভিউটা মানে যেটা যে লিটারেচার রিভিউটা করে থাকি সেটাকে আমরা কি বলা হয়? ন্যারেটিভ লিটারেচার রিভিউ। এটা অ্যান্সার হবে হচ্ছে ন্যারেটিভ রিভিউ। Identify the correct sequence of steps involved in conducting a literature review for a research study. Locate literature, organize the literatures, identify key terms for search, write a literature review, critically evaluate, and select the literature relevant to research. দেখো ওটা কি হবে? দাঁড়াও 1 মিনিট, বলো। গবেষণার জন্য যে সাহিত্য পর্যালোচনা করা হয় সেই ধাপগুলোকে তোমাদের পরপর মেলাতে হবে। লিটারেচার রিভিউয়ের স্টেপস গুলো মেলাতে হবে। বলেছিলাম ফার্স্টে তোমাদের কি সার্চ করতে হয় কোন রিভিউ অফ লিটারেচার করতে গেলে? টার্মস নিয়ে কিছু একটা বলেছিলাম আমি, কোন একটা কি করতে হয়? হ্যাঁ, একদম। ফার্স্টে কি করতে হয় তোমাদের? আইডেন্টিফাই কি টার্মস ফর সার্চ, মানে কি টার্মটা তোমাদের সার্চ করতে হবে, যেই জিনিসটাকে নিয়ে রিসার্চ করবে সেই টার্মটা দিয়ে তোমাদের আগে সার্চ করতে হবে। তারপর কি করতে হয়? লোকেট লিটারেচার। তারপরে কি হয়? ক্রিটিক্যালি ইভ্যালুয়েট করতে হয় সেটাকে, অ্যান্ড সিলেক্ট দ্য লিটারেচার রিলেভেন্ট, যেটা তোমাদের সব থেকে প্রাসঙ্গিক যে লিটারেচার রিভিউটা সেটা তোমাদের নিতে হবে। তারপরে কি করতে হবে? অর্গানাইজ দ্য লিটারেচার। একদম লাস্টে কি হবে? রাইট এ লিটারেচার রিভিউ। 3 নম্বর অপশনটা হবে। এরপরে দেখো কি আছে? আইডেন্টিফাই দ্য কারেক্ট রিজনস ফর রাইটিং এ লিটারেচার রিভিউ। বলো এটা কি হবে? Choose the correct answer. বলো এটা কি হবে? You need to know what is already known in the connections with your research area. It may help you to develop an analytic framework. It will help with the interpretations of your findings. It may suggest further research questions for you.
এগুলো হচ্ছে অপশনস, এ বি, বিসিডি অনলি, এসিডি অনলি, এবিসিডি অনলি। খুব সোজা, বলো এটা কি হবে? না, তনুশ্রী 1 হবে না। একদম 4। একদম ঠিক বলেছো। একদম দেবজিৎ পরম মন্ডল, একদম ঠিক। এবিসিডি চারটেই হবে। ইউ নিড টু নো হোয়াট ইজ অলরেডি নোন ইন দ্য কানেকশনস উইথ ইউর রিসার্চ এরিয়া। যেটা রিসার্চ এরিয়ার সাথে কানেক্টেড সেটা সেটা নিতে হবে। ইট মে হেল্প ইউ টু ডেভেলপ অ্যান অ্যানালাইটিক ফ্রেমওয়ার্ক। ইট উইল হেল্প উইথ দ্য ইন্টারপ্রিটেশনস অফ ইউর ফাইন্ডিংস। ইট মে সাজেস্ট ফার্দার রিসার্চ কোশ্চেন্স ফর ইউ। ফার্দার যে রিসার্চটা তোমরা করতে চাও এটা সাজেস্ট করা। একদম এবিসিডি অ্যান্সার। আমার হয়ে গেছে। আর কিছু আরো কোশ্চেন ছিল, কিন্তু আজকে সময় আর হবে না। এগুলো একটু তোমরা নিজেরা পড়ে নেবে, ঠিক আছে? কিছু কোশ্চেন্স রয়েছে, তোমাদের অ্যান্সার গুলো দিয়ে দেওয়া হবে মেটেরিয়ালসে। সবটাই ভালোভাবে দিয়ে দেওয়া হবে, বেঙ্গলি অ্যান্ড ইংলিশ। আমাদের কোশ্চেন্সও বেঙ্গলি অ্যান্ড ইংলিশে তোমাদের প্রোভাইড করা হয়, ঠিক আছে? বুঝতে পেরেছো তো ক্লাস সবাই? আচ্ছা, ঠিক আছে। আমি স্ক্রিনটা অফ করে দিই। ম্যাডাম কমপ্লিট হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ স্যার, হয়ে গেছে। ওকে, থ্যাংক থ্যাংক ইউ ম্যাডাম। একটু আমি গ্রুপটা ওপেন করে দিচ্ছি। তার আগে আমি এগুলোকে শেয়ার করে দিচ্ছি, যে যাতে করে তোমাদের সময় নষ্ট না হয়। স্ক্রিনটা শেয়ার করে রাখছি। দেখো, আশা করি দেখতে পাচ্ছ। কোড নিচে রয়েছে, তোমার জন্য কোড নিচে রয়েছে। আমি একটু গ্রুপটা ওপেন করে দিচ্ছি, একটু প্লিজ যদি ফিডব্যাক শেয়ার করো, একটা দুটো সেন্টেন্সে একটু শেয়ার করো প্লিজ। জাস্ট ভালো, খুব ভালো, গুড এরকম লিখো না। একটা দুটো সেন্টেন্সে যদি একটু ফিডব্যাক শেয়ার করো। 2 মিনিট সময় নেবো। একটু যদি একটা দুটো সেন্টেন্সে একটু ফিডব্যাক শেয়ার করো। গ্রুপটা ওপেন আছে দেখো। রিকোয়েস্ট রইলো যে একটা দুটো সেন্টেন্সে যদি একটু ফিডব্যাক শেয়ার করো। আমাদের প্রত্যেকটা ক্লাসের মেটেরিয়াল বাংলা ইংলিশ দুটো ভাষাতেই থাকবে। আবারও বলছি, প্রত্যেকটা ইউনিট, প্রত্যেকটা ক্লাসের স্টাডি মেটেরিয়াল বাংলা ইংলিশ দুটো ভাষাতেই থাকবে। রেগুলার বেসে যে টপিক হবে তার কোশ্চেন আনসার করানো হবে প্রত্যেকেতে। এছাড়া আলাদা করে প্র্যাকটিস ক্লাস থাকবে, মানে যেখানে শুধুমাত্র এমসিকিউ। যদিও সেটা একটু পরে আসবে, কারণ কিছুটা ইউনিট এগিয়ে না গেলে শুধুমাত্র কোশ্চেন আনসার করে কোনো লাভ নেই। কিন্তু যখন আমাদের রেগুলার ক্লাস চলবে, সেখানে কিন্তু ইনডেপথ, মানে খুব ডিটেলসে গিয়ে, নেটের জন্য যতটা ডিটেলসে গিয়ে ক্লাস করা উচিত ঠিক সেইভাবে কিন্তু ক্লাসগুলো চলবে। আবারও বলছি, ইউনিট ওয়াইজ আলাদা আলাদা ফ্যাকাল্টি থাকবেন। একটু যদি একটা দুটো সেন্টেন্স একটু ফিডব্যাক শেয়ার করো। একটু যদি একটা দুটো সেন্টেন্সে ফিডব্যাক শেয়ার করো। আর 1 মিনিট সময় আছে, একটু প্লিজ একটু ফার্স্ট শেয়ার করো।
একটু যদি একটা দুটো সেন্টেন্স শেয়ার করো, প্রায় টাইম শেষের দিকে, এরপর গ্রুপটা বন্ধ করে দেবো। একটু যদি শেয়ার করো ফার্স্ট, দেন আমি কোড শেয়ার করে দিচ্ছি। একটা দুটো সেন্টেন্সে যদি একটু ফিডব্যাক শেয়ার করো, একটা দুটো সেন্টেন্সে যদি একটু ফিডব্যাক শেয়ার করো। টাইম শেষ হয়ে যাচ্ছে, আমি গ্রুপটা বন্ধ করে দিলাম। এই সেটা বলা, আহ, দুটো পয়েন্ট একটু বলে দিই। নাম্বার ওয়ান, আমাদের যেটা সবাই মনে করে যে নেট পরীক্ষা বা ডব্লিউবি সেট পরীক্ষার জন্য কোয়ালিফিকেশন কি, তো সবাই জানে আমরা মাস্টার ডিগ্রি উইথ 55% মার্কস এটা কোয়ালিফিকেশন, কিন্তু অ্যাকচুয়াল কোয়ালিফিকেশন ওটা নয়। অ্যাকচুয়াল কোয়ালিফিকেশন যেটা প্রথম দিন বলছিলাম, যে ধৈর্য রাখতে পারে না, 2 মিনিটে ধৈর্য রাখতে পারে না, সিস্টেমটাই বোঝে না যে রেগুলার বেস এইভাবে কোড শেয়ার করা হয়, তারপরেও কন্টিনিউ একই মেসেজ, কোড দেখা যাচ্ছে না, কোড কোথায়, কখন কোড দেওয়া হবে, কোড কি করে পাবো। মিনিমাম এতটুকু ম্যাচিওর হও। আমি জানি না আমার উপর রাগ হচ্ছে কিনা, আবার বলবে যে হ্যাঁ জ্ঞান দিতে চলে এসছে, হতে পারে এরকম টাইপের, কিন্তু আমি যতক্ষণ এই প্ল্যাটফর্মে এইভাবে রয়েছে আমি ততক্ষণ এইভাবে বলে যাব, কারণ এটাই মূলত আমার কাজ, এটাই আমি রেগুলার বেসে করে থাকি। যদি কোয়ালিফিকেশন ওইটাই হতো যে তোমার মাস্টার ডিগ্রি উইথ 55% মার্কস, তাহলে নেটও সবাই পেতো, কারণ কোয়ালিফিকেশন রয়েছে। কিন্তু কোয়ালিফিকেশন ওটা নয়, কোয়ালিফিকেশন তোমাকে ধৈর্য রাখতে হবে। এই প্ল্যাটফর্মটা ধৈর্যের জন্য, কোনো একদিনে তুমি কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না। এই বিশ্বাসটুকুই নেই নিজের উপর, যে আমি ভাবে যে আমি একদিনে সব পাল্টে দেবো। আর নাম্বার টু যেটা আমি জানিয়ে রাখি, যে আমি গতকাল জানিয়েছিলাম যে আমি বিগত যে ক্লাসগুলো হয়ে গেছে, যেমন ধরো কমিউনিকেশনের রেকর্ডিং বা পিডিএফ নোটস হতে পারে অনেকে পাইনি, হতে পারে টিচিং অ্যাপটিটিউড ক্লাসের রেকর্ডিং বা পিডিএফ নোটস পাইনি, আমি তাদের জন্য বলে রাখি যে আগামীকাল আমাদের এই সেশনের লাস্ট ক্লাস, তাই তো? আগামীকাল আমাদের এই সেশনের লাস্ট ক্লাস, সবাই জানো, যেখানে আগামীকাল ম্যাথ এবং ডিআই দুটোই থাকবে, ম্যাথস অ্যান্ড ডিআই। যদি আমরা ডিআই খুব ডিটেলসে যাব না, কারণ ম্যাথ না জানলে তুমি ডিআই করতে পারবে না, ম্যাথ জানাটা খুব জরুরি, তবে তুমি ডিআই করতে পারবে। তবে বেসিক্যালি এই জায়গাটাতে থাকবো, ম্যাথের জায়গাটা থাকবো, অবশ্যই আমি ডিআই এর এন্টার প্রসপেক্টিভ জায়গাটা খুব ভালো করে বুঝিয়ে দেবো, কি কি রয়েছে সিলেবাসে, কি কি আমাদের করতে হয়, বা কিভাবে প্রিপারেশন নিতে হবে, বা ম্যাথের কোন কোন জায়গাগুলো আমাদের ডিআই তে কাজে লাগে। এগুলো যাওয়ার পর আমি মেইনলি কিছু কোশ্চেন সলভ করব, যেগুলো বিভিন্ন প্রিভিয়াস ইয়ারে এসছে, সেটা এনটিএনএট বা ডব্লিউবি সেট যেখানে হোক, শুধুমাত্র আমরা ম্যাথের কোশ্চেন সলভ করবো, ডিআই তে আমরা খুব একটা যাবো না, কারণ যারা একদম বেসিকে রয়েছে, একদম গ্রাউন্ডে রয়েছে, জিরোতে রয়েছে, তাদের ক্ষেত্রে ডিআইটা একটু টাফ মনে হতে পারে, কিন্তু আদতেও ডিআই টাফ না। আমি নিজে কালকে ক্লাসে থাকবো ম্যাথ এবং ডিআই নিয়ে, আমাদের এই সেশনের পঞ্চম তথা লাস্ট ক্লাস, তার মানে এই না যে ক্লাস শেষ হয়ে যাচ্ছে। আবারও বলছি, এরপর একটা নতুন উদ্যমে, নতুন গতিতে, একটা সিস্টেমেটিক ওয়েতে, একটা সাপ্তাহিক রুটিন মেনে ক্লাস হবে। আমি এগুলো আগামীকাল শেয়ার করে দেবো, যে এইভাবে এই ব্যাচে কিভাবে তুমি অ্যাডমিশন নিতে পারবে, অ্যাডমিশন প্রসেস কি রয়েছে, কোন কোন স্যার ম্যাডাম ক্লাস করাবেন, সাপ্তাহিক রুটিন কি হবে, কোর্স ফি কি হতে পারে, আদার্স সমস্ত কিছু মোটামুটি তোমরা অনেকটা জেনে গেছো। যে রেকর্ডিং ক্লাস, পিডিএফ নোটস এর ক্ষেত্রে বলে রাখি যে এতদিন পর্যন্ত যা কিছু দেখছো যে রেকর্ডিং ক্লাস, পিডিএফ নোটস, তা কিন্তু সিক্রেট কোডের মাধ্যমে শেয়ার করা হয়। খেয়াল করে দেখো, এর পরবর্তীতে সিক্রেট কোড বলে কোনো কিছু থাকবে না, অর্থাৎ যে ক্লাসই হবে তার রেকর্ডিং, পিডিএফ নোটস তুমি পেয়ে যাবে, তার জন্য কোনো শর্ত থাকবে না। আর নাম্বার টু, আরেকটা যেটা খুব ইম্পর্টেন্ট জায়গা, যে পরের থেকে মানে এর পরবর্তী যে ক্লাস শুরু হবে, যেখানে
এরকম ভাবে মাইক মিউট করা থাকবে না, অর্থাৎ তুমি চাইলে যে কোনো সময় যে কোনো মুহূর্তে স্যার বা ম্যাডামের সাথে ডাইরেক্ট লাইভ ক্লাসে কমিউনিকেট করতে পারবে। ম্যাডাম আরেকবার বলুন, ম্যাডাম ওটা বুঝতে পারলাম না, স্যার আরেকবার রিপিট করুন, এরকম তুমি ডাইরেক্ট কমিউনিকেট করতে পারবে, লাইভ ক্লাসে কমিউনিকেট করতে পারবে। ঠিক আছে, এগুলো নিয়ে আমি ডিটেলসে জানিয়ে দেবো। তার সাথে সাথে এটাও জানিয়ে রেখে আগামীকাল একটা মাস্টার সিক্রেট কোড শেয়ার করা হবে। এতদিন ধরে আমাদের শুধুমাত্র সিক্রেট কোড শেয়ার করা হচ্ছে, আগামীকাল মাস্টার সিক্রেট কোড শেয়ার করা হবে। মাস্টার সিক্রেট কোড পার্থক্য থাকবে আগামীকালকের কোডের মধ্যে এবং নাম্বারের মধ্যে পার্থক্য থাকবে। আগামীকালকের কোড একটু অন্য টাইপের হবে, তবে এর থেকে সহজ, এর থেকে সরল জায়গা সেটা থাকবে যে এই মাস্টার সিক্রেট কোড দিয়ে তুমি বিগত যে কোনো ক্লাসের রেকর্ডিং বা পিডিএফ নোটস পেয়ে যাবে। অর্থাৎ সেটা হতে পারে তুমি কমিউনিকেশন ক্লাসের রেকর্ডিং বা পিডিএফ নোটস পাওনি, হতে পারে তুমি টিচিং অ্যাপটিটিউড ক্লাসের রেকর্ডিং বা পিডিএফ নোটস পাওনি, ইভেন একদম ফার্স্ট ডে যে রিজনিং ক্লাস হয়েছিল তার হয়তো রেকর্ডিং বা পিডিএফ ক্লাস মিস করে গেছো, সে সমস্ত কিছু এই মাস্টার সিক্রেট কোডের মাধ্যমে তুমি পেয়ে যাবে। আবারও বলছি, এটা তোমার কাছে দ্বিতীয় তথা লাস্ট সুযোগ, এরপরে আর পাবে না। কোনো অবস্থাতে ম্যানুয়ালি আমি কাউকে পাঠাতে পারবো না, তুমি হাজারবার রিকোয়েস্ট করলেও তোমার কাছে যাবে না। আগামীকাল তোমার কাছে শেষ সুযোগ থাকছে যে মাস্টার সিক্রেট কোডের মাধ্যমে তুমি বিগত যে কোনো ক্লাস যেগুলো মিস করে গেছো সেগুলো তুমি পেয়ে যেতে পারো। ঠিক আছে, তো আগামীকাল মূলত এই ক্লাসের তিনটে গুরুত্ব। আগামীকাল যে ক্লাস থাকছে, নাম্বার 1 ম্যাথ এবং ডিআই নিয়ে বিস্তারিত কথা বলা হবে। নাম্বার 2 যেটা বললাম মাস্টার সিক্রেট কোড, যার সাহায্যে বিগত যে কোনো ক্লাসে তুমি পেয়েছো কি পাওনি ম্যাটার করবে না। তুমি যদি পেয়ে গেছো, ধরো টিচিং অ্যাপটিটিউডের রেকর্ডিং পিডিএফ নোটস পেয়েছো, আবারও তুমি চাইলে পেতে পারো, বা যারা পাওনি তারাও পেতে পারো। সেটা যে কোনো ক্লাসের সমস্ত রেকর্ডিং পিডিএফ নোটস বিগত ক্লাসের শেয়ার করা হবে অবশ্যই মাস্টার সিক্রেট কোডের মাধ্যমে। আগামীকাল সিক্রেট কোড নয়, মাস্টার সিক্রেট কোড শেয়ার করা হবে। নাম্বার 3 যেটা সবথেকে গুরুত্বপূর্ণ, আগামীকাল ক্লাসে নতুন ক্লাস বা কোর্স সম্পর্কে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে। আবারও বলছি, একটা সাপ্তাহিক নির্দিষ্ট রুটিন মেনে ক্লাস হবে, একটা ব্যাচ ক্রিয়েট করা হবে যেখানকার কোর্স কি থাকবে শুধুমাত্র মধ্যবিত্ত নয়, শুধুমাত্র নিম্ন মধ্যবিত্ত নয়, একেবারে নিম্নবিত্তের ছেলে মেয়েটাও পড়াশোনার সুযোগ পাবে। এবং আমি আবারও বলছি, গ্যারান্টি দিয়ে বলছি, কোয়ালিটি এডুকেশন থাকবে। প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা ফ্যাকাল্টি থাকবে এবং কোয়ালিটি এডুকেশন থাকবে, যা তুমি অন্য কোথাও পাবে না। আর কোর্স ফি তুমি যে কোনো জায়গার সাথে কম্পেয়ার করে দেখতে পারো, অনেক কম, তুলনামূলক বলছি না, অনেক কম থাকবে, কোনো তুলনাতে আসবে না। আজকে সিক্রেট কোড শেয়ার করে দিচ্ছি, একই কথা, শুধুমাত্র টাইপ করে পাঠাবে, কোনো রকম স্ক্রিনশট বা ছবি তুলে পাঠাবে না, কোনো ইমেজ পাঠাবে না, শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করবে, কোনো রকম টেক্সট মেসেজ বা আদার কোনো ফরম্যাটে পাঠাবে না। নিচে যে মোবাইল নাম্বারটা দেওয়া রয়েছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, বারবার বলছি সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। কোডটা রয়েছে এটা, আই এম দা বেস্ট, এটাই হচ্ছে সিক্রেট কোড, যেটা এখানে হাইলাইট করা হচ্ছে গ্রিন কালার দিয়ে, এটাই সিক্রেট কোড। এই 4টে ওয়ার্ড বলতে পারো, আই এম দা বেস্ট, পাঠাও এই নাম্বার। আগামীকাল কিন্তু নাম্বার পাল্টে যাবে, আগামীকাল এই কোডের স্ট্রাকচারটা পাল্টে যাবে, আগামীকাল এই হোয়াটসঅ্যাপ নাম্বার পাল্টে যাবে। আগামীকাল কিন্তু সিক্রেট কোড নয়, মাস্টার সিক্রেট কোড শেয়ার করা হবে। আগামীকাল মাস্টার সিক্রেট কোড শেয়ার করা হবে, যার সাহায্যে তুমি বিগত যে কোনো ক্লাসের রেকর্ডিং পিডিএফ নোটস একসঙ্গে এক জায়গায় পেয়ে যাবে। আজকে সিক্রেট কোড এই নাম্বারে শেয়ার করবে, আই এম দা বেস্ট, এটা সিক্রেট কোড, আই এম দা বেস্ট। এই 4টে ওয়ার্ড, আইকে আমি একটা ওয়ার্ড হিসেবে দেখছি, তাহলে এই হচ্ছে 4টে ওয়ার্ড। টোটাল যদি ক্যারেক্টার বলি 4 3 7 8 3 10টা ক্যারেক্টার, 4টে ওয়ার্ড 10টা ক্যারেক্টার, আই এম দা বেস্ট, এইটুকু শুধুমাত্র টাইপ করে পাঠাবে 6291515880 এই নাম্বারে। আর কোনো কিছু মেসেজ করার বা এক্সট্রা কোনো কিছু ইনফর্ম করার দরকার নেই, তোমার কাছে রেকর্ডিং ক্লাস পিডিএফ নোটস যাবেই, এ আমার দায়বদ্ধতা, এর জন্য তোমাকে এক্সট্রা কোনো মেসেজ করার দরকার নেই। আগামীকাল আবারও বলছি যে আগামীকালকে ক্লাসের গুরুত্ব কিন্তু সম্পূর্ণ অন্যরকম। অর্থাৎ তুমি যদি একবার ক্লাস মিস করে গেছো, কোনো কিছু জানতে পারবে না, কারণ গ্রুপে কোনো কিছু শেয়ার করা হবে না। আশা করি এগুলো আর বলার দরকার নেই, যে আমি এখন এই বারবার বলছি, এগুলো বোধহয় আর বলার প্রাসঙ্গিকতা বা সেই জায়গাটাও নেই, কারণ তোমরা এখন জেনে গেছো যে কোনো কিছু ইয়ে গ্রুপে যায় না, কোনো কিছু গ্রুপে যায় না, তা কিন্তু সিক্রেট কোডের মাধ্যমেই তোমার কাছে পৌঁছাবে। ঠিক আছে, এবং লাইভ ক্লাসে যারা থাকবে তারাই আগামীকাল সমস্ত কিছু জানতে পারবে, অন্য কোথাও কোনো কিছু শেয়ার করা হবে না, গ্রুপে কোনো কিছু যাবে না। তাই আমি বারবার বলবো যে অবশ্যই ক্লাসটা অ্যাটেন্ড করো, এবং 1.5 ঘন্টায় ক্লাস থাকে, মাপা 1.5 ঘন্টা। আজকের ক্লাসও হয়তো 10টা 40 9টা ভুল বলছি, 9টা 40 হয়ে গেছে। তো এটাও কিন্তু মোটামুটি প্রায় 9:30টার কাছাকাছি শেষ হয়ে গেছিল, বা 9টা 32 33 শেষ হয়ে গেছিল। আগামীকালও তাই, যে 1.5 ঘন্টায় ক্লাস থাকবে। প্রথম 1 ঘন্টা 15 মিনিট
বা 1 ঘন্টা 10 মিনিট ধরো আমি সময় নেবো পুরো ম্যাথ এবং ডিআই নিয়ে, পরবর্তী 10-12 মিনিট এই আমাদের যা প্রসেস এগুলো বলবো, একদম শেষে মাস্টার সিক্রেট কোড করে দিয়ে আমি আগামীকাল ক্লাস শেষ করব। আবারও বলছি, এই সেশনের ক্লাস শেষ হচ্ছে, বাট ক্লাস শেষ হচ্ছে না। এরপর কিন্তু ক্লাস নতুন গতিতে নতুন উদ্যমে চলবে। কোথাও কোনো কোশ্চেন থাকলে আমাকে অবশ্যই জানিও। আর 4 দিন ক্লাস হয়ে গেল, 4 দিন ক্লাসের পর তুই জিজ্ঞাসা করি যে কত নম্বর গ্রাফে দাঁড়িয়ে রয়েছে। 4 দিন ক্লাস হয়ে গেল, 4 দিন ক্লাসের পর কত নম্বর গ্রাফে দাঁড়িয়ে রয়েছে। 4 দিন ক্লাসের পর যারা একদম প্রথম দিন ক্লাস করেছিল তারাই শুধু এই কোশ্চেনের সাথে রিলেট করতে পারবে, বাকিরা কেউ পারবে না। যারা একদম প্রথম দিনে ক্লাস করেছিল তারাই শুধু রিলেট করতে পারবে, বাকিরা কিন্তু এইটা রিলেট করতে পারবে না। আবারও বলছি, কনসিস্টেন্সি রাখো, রেগুলারিটি মেনটেন করো, এছাড়া অন্য কোনো উপায় নেই। মানে ম্যাথ, রিজনিং, ডিআই এগুলোতে শর্টকাট কাজে লাগাও, কারণ ওখানে আমাদের কাজে লাগাতে হবে, টাইমের ব্যাপার রয়েছে। কিন্তু লাইফে শর্টকাট কাজে লাগিও না। যেখানে তোমার কেরিয়ার জড়িয়ে রয়েছে, যেখানে তোমার পারফরমেন্স, যেখানে তোমার স্কিল জড়িয়ে রয়েছে, সেখানে শর্টকাট কাজে লাগিও না ভাই। শেষ হয়ে যাবে, সবকিছু নষ্ট হয়ে যাবে। সব শর্টকাট সব জায়গাতে কাজে লাগিও না, প্লিজ। এটা রিকোয়েস্ট থাকলো। আবারও বলছি, শর্টকাট সব জায়গাতে কাজে লাগবে না, শর্টকাট কাজে লাগাও যেখানে আমাদের স্বল্প দৈর্ঘ্যের মানে শর্ট লেন্থ আমাদের যেখানে পারফরমেন্স রয়েছে, সেখানে শর্টকাট কাজে লাগাও। তুমি কোন একটা জায়গাতে একটা মিথ্যা কথা বললে কিছু তুমি সেখান থেকে বেরিয়ে আসতে পারো, কিছু একটা ইয়ে হতে পারে, ঠিক আছে, কিন্তু কোন একটা মিথ্যে কথা বলে তোমার লং টার্মে কোনো প্রভাব পড়ছে, সেখানে বলো না। আমি এরকমটা বলতে চাই, যে আশা করি বুঝতে পারছো যে কথাগুলো বললাম মেনে চললে তোমার জন্য ভালো। এই পর্যন্ত অনেকগুলো কথা বলেছি, এগুলোতে বারবার বলছি মেনে চললে তোমার জন্য ভালো। কিছু না কিছু তুমি এখান থেকে ডেফিনেটলি, হ্যাঁ এখন তুমি লেফট করে যেতে পারো, কোনো অসুবিধা নেই। আবারও বলছি যে এই যা কিছু হচ্ছে এক্সট্রা টাইমে, যে তোমরা রয়েছো বলে আমি কিছুক্ষণ কথা বলছি, এছাড়া আর অন্য কোনো কিছু না। মানে এই মুহূর্তে আর আমার কোনো কিছু সেইভাবে বলার নেই, বা এখন আমি আর কোনো ইম্পর্টেন্ট জায়গা ডিসকাস করছি না। এবার এটা যদি কেউ মনে করে আমি ইম্পর্টেন্ট কোনো কিছু বলছি, তাহলে থাকবে, আদারওয়াইজ থাকবে না, এই আর কি। আর এর আগেও বারবার জানিয়েছি, লাইফে অপশনস কমাও। এইগুলোকে আমি বলবো খুব ছোট ছোট করে হলেও লিখে রাখো। আমি এর আগেও জানিয়েছি যে অবশ্যই সমস্ত কিছু লেখো, কোনো কিছু করবে না, মানে মুখে মুখে বলবে না, ভাববে না যে হ্যাঁ এটা হচ্ছে এটা হচ্ছে, যা কিছু মনে হচ্ছে তুমি লেখো। দেখো, তুমি যদি যেটা ভাবছো, যেটা চিন্তা করছো, তোমার কাছে দেখবে 10টা প্রবলেম রয়েছে, 10টা, এটা 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 10টা প্রবলেম রয়েছে। তুমি ওগুলোকে একবার লেখার চেষ্টা করো, দেখবে ওখানে অনেকগুলোকে মার্চ করতে পারবে। দেখবে আলটিমেট 10টা প্রবলেম 3টে 4টে দাঁড়াচ্ছে, মানে একই প্রবলেম বিভিন্ন রকমের মুখ দেখিয়ে তোমাকে দেখাচ্ছে, এইভাবে একবার শো করছে, এইভাবে একবার শো করছে, এদিকে শো করছে, এদিকে শো করছে। তুমি ভাবছো এটা এই একটা প্রবলেম হচ্ছে 4টে, কিন্তু অ্যাকচুয়ালি না, একটাই প্রবলেম, তোমাকে 4টে ডাইরেকশন দেখাচ্ছে। সেজন্য বলবো যে লেখো, লেখার চেষ্টা করো। আর নেক্সট যেটা বলার খুব ইম্পর্টেন্ট জায়গা, একটা খুব ছোট্ট করে একটা কথা বলি, শুধুমাত্র প্ল্যান করো না রেগুলার বেসিসে, কারণ আমরা কেউ পারফেক্ট নই, কেউ পারফেক্ট নই। পারফেক্ট কোথায় যাবো বলতো, পারফেক্ট ওয়ার্ডটা ভুল, কিন্তু কোথায় আমাদের কাজে লাগে, পারফেক্ট হচ্ছে সেটা আমি গতকাল যেখানে ছিলাম আজকে আমি তুলনামূলক পারফেক্ট। অর্থাৎ এটাকে কম্পেয়ার করে এইভাবে, গতকালের তুলনায় আজকে আমি পারফেক্ট, গত মাসের তুলনায় আজকে আমি মোর পারফেক্ট, গত বছরের তুলনায় আমি মোর পারফেক্ট। তাই বারবার বলছি, পারফেক্ট হওয়ার চেষ্টা করো না। দেখবে আমি খুব ছোট্ট একটা এক্সাম্পল দিচ্ছি, এখানে যে কজন রয়েছে অনেকের সাথে এটা ম্যাচ করবে। যে আমরা যখন ক্লাস 7, 8, 9, 10 এই সময়গুলোতে পড়তাম, খেয়াল করে দেখো আমরা প্রত্যেকের স্কুল বাদ দিয়েও টিউশন থাকতো, প্রত্যেকের প্রাইভেট টিউশন সবার থাকতো। কিন্তু বলবে যদি এই লাইনটা তোমার সাথে ম্যাচ করে একটু জানাবে, হ্যাঁ না জানাবে, তুই না হলেও জানাবে, হ্যাঁ হলেও জানাবে। তো যেটা বলছি, যে আমাদের প্রত্যেকের টিউশন থাকতো, তো টিউশনে আমরা যখন যেতাম সেখানে বিভিন্ন নোটস লিখে দিত। ধরো 9, 10-এ হিস্ট্রি, জিওগ্রাফি, আমাদের ক্ষেত্রেও তাই, হিস্ট্রি, জিওগ্রাফি নোটস লিখে দিত, এবং সেখানে কমন দেওয়া যেত যে এই 10টা কোশ্চেন বড় কোশ্চেন, এইগুলো এর মধ্যে থেকে কমন আসবে, দিয়ে লেখানো হতো। লেখানো কেমন ভাবে হতো, আমাদের সময় এইভাবে জেরক্সের ব্যাপারটা ওইভাবে ছিল না, হয়তো এখন এরকম জেরক্স চলে এসছে বা কিছু, তখন লেখানো হতো, মানে টিচার হয়তো কিছু দেখে বলে যাচ্ছেন, লিখে যাচ্ছে। একটা হিস্ট্রি নোট 4, 5, 6 পৃষ্ঠা হতো। ইংলিশ ব্যাপারটা ভয় লাগতো, খুব সুন্দর করে স্যার হয়তো কিছু লিখিয়ে দিয়েছেন, কিছু রুলস লিখে দিয়েছেন, আমরা কি করতাম এই নোটস গুলোকে আবার বাড়ি এসে সুন্দর করে ফেয়ার করতাম, ফ্রেশ খাতাতে তুলতাম, মনে করে দেখো এটা ম্যাচ করছে কিনা আমাকে বলবে,
যে হ্যাঁ আমি ঠিক বলছি না ভুল বলছি। আমরা সেগুলোকে বাড়িতে এসে ফেয়ার করতাম, আর একটা অন্য খাতায় সুন্দর করে মার্জিন টেনে 2 রকম 3 রকমের কালার দিয়ে সুন্দর করে লেখার চেষ্টা করতাম। কিন্তু খেয়াল করে দেখো, ওটাও তুমি বেশি দিন কন্টিনিউ করতে পারোনি। অর্থাৎ তুমি পারফেকশনে গেছিলে, কিন্তু খেয়াল করে দেখো হয়নি। আমরা অনেকে ওই টাইম পিরিয়ডের কথা বলছি, ক্লাস 6, 7, 8, 9, 10, ওই সময়ের কথা বলছি। অনেকে রুটিন তৈরি করেছিলাম পড়ার জন্য। সকাল 6টা থেকে 7টা ইংলিশ পড়বো, 7টা থেকে 8টা অঙ্ক করব, 8টা থেকে 9টা জিওগ্রাফি পড়বো। এরকম একটা ব্যাপার ছিল। কারোর সাথে ম্যাচ করছে না তাহলে একটু নাও লেখো, মানে ম্যাথ যদি নাও করে তাও না লেখো, না স্যার এরকম কোনো ব্যাপার নেই, আমার ওরকম টাইপের কোনো কিছু ছিল না, একটু লেখো না প্লিজ, একটু লেখো। তো যেটা বলছিলাম, যে তুমি খেয়াল করে দেখো এরকম টাইপ রুটিন তৈরি করেছিল সন্ধ্যেবেলা এইভাবে রুটিন। ওটা খুব বেশি 1 সপ্তাহ 10 দিন হয়তো মেনটেন করতে পেরেছিলে, তারপর আর মেনটেন করতে পারোনি, হয়নি। আমরা টাইমকে এইভাবে কেউ বাঁধতে পারি না, নাম্বার ওয়ান। আর আমরা কেউ পারফেক্ট নই। পারফেক্ট এইভাবে দেখো, গতকাল যেখানে ছিলে আজকে তুমি তার থেকে পারফেক্ট কিনা। গত মাসে অর্থাৎ ফেব্রুয়ারি মাসে যেরকম ছিলে তার থেকে আজকে পারফেক্ট কিনা। গত বছর যেখানে ছিলে তার থেকে পারফেক্ট কিনা। যদি এটা করতে পারো ডেফিনেটলি হবে। এগুলোকে একটু প্লিজ বোঝার চেষ্টা করো, একটু প্লিজ মেনে চলার চেষ্টা করো। অনেক ছোট ছোট কথা, যেগুলোকে আমি আবারও বলছি, ক্যান্সার বলে কোনো রোগ হয় না, সফলতা বলে কোনো ওয়ার্ড হয় না, সফলতা বলে কোনো ওয়ার্ড হয় না। তুমি মাধ্যমিকে স্টার পাওনি, তুমি মাধ্যমিকে স্টার পাওনি, এটা কিন্তু প্রতিদিনের ছোট ছোট ওই রেজাল্ট, ওই রেজাল্টের মিলিত ফল কিন্তু মাধ্যমিকে স্টার পেয়েছো। আমাদের প্রতিদিনের ছোট ছোট রেজাল্টের ফলাফল হচ্ছে বড় সফলতা, যে আমি কিছু অ্যাচিভ করতে পেরেছি। আমরা কেউ সফল হইনি, আমরা এই প্রত্যেকটা ছোট ছোট রেজাল্ট একসঙ্গে যোগ করেছি। এই ছোট রেজাল্ট দেখতে এতটুকু মনে হয়, এই এতটুকু রেজাল্ট যদি আমি প্রতিদিন যোগ করি, এটা একটা সময় এত বড় দেখাবে, তখন মনে হয় হ্যাঁ এটা বিরাট কিছু। কিন্তু এটাই যদি তোমার ক্ষেত্রে নেগেটিভ আসে, আজ এতটুকু অ্যাচিভ করতে পেরেছো, কালকে আবার এতটাই তোমার ক্ষেত্রে ধরো নেগেটিভে গেছে, আবার পরশু এতটুকু অ্যাচিভ করতে পেরেছো, আবার তারপরে নেগেটিভে গেছে। তাহলে আলটিমেট এন্ড অফ দা ডে, এন্ড অফ দা মান্থ যোগ করলে তোমার সেইটুকুই দাঁড়াবে। তাহলে তুমি দেখতে পাচ্ছ না ব্যাপারটা কিন্তু ঠিক এই ওয়েতেই ক্যালকুলেশন চলছে। আমি আবারও বলছি, তুমি একদিনে কিচ্ছু অ্যাচিভ করতে পারবে না, তুমি একদিনে কিচ্ছু করতে পারবে না, কিন্তু এটা তুমি মেপে দেখো 1 সপ্তাহে করতে পারবে। যেমনটা আমি বলেছিলাম, যেটাই একদিনে মেজার করবে না। আমি প্রথম দিন যেভাবে বলছিলাম যে এভরিডে 5-6 ঘন্টা সময় দাও, কিন্তু এটা এভরিডে মেজার করো না, তুমি টাইম নাও উইকলি। আমি উইকলি 40 ঘন্টা আমি টাইম দেবো, 40 ঘন্টা। আমি ওখানে বলেছিলাম 6 গুণ 7, 6-7 42। যারা প্রথম দিনের ক্লাস করেছিলে তারা ব্যাপারটাকে খুব ভালো ম্যাচ করতে পারবে। 6 গুণ 7, 6-7 42 ঘন্টা, আমি বলছিলাম 40 ঘন্টা। তুমি এরকম ভাবে চেষ্টা করো, 40 ঘন্টা নাও 35 ঘন্টা। আলটিমেট আমি বলেছিলাম 40 ঘন্টা, 40 ঘন্টা বা 4 দ্বিগুণ করেছিলাম, মনে করে দেখো, 40 গুণ 4 160 ঘন্টা, কেটে দিয়ে বলেছিলাম 150 ঘন্টা। তো 150 ঘন্টা তুমি তোমার এর মধ্যে করছো, তাহলে আমি উইকলি ধরে নিচ্ছি 35-36 ঘন্টা। তুমি এভরি উইক এটাকে ক্যালকুলেশন করো। ধরে নাও যে আজকে তুমি 2 ঘন্টা পড়েছো, কালকে চেষ্টা করো 6 ঘন্টার জায়গায় 7 ঘন্টা যাতে পড়া যায়। ব্যাপারটাকে এইভাবে করো, 1 সপ্তাহে রুটিনে মেজার করো, যে আমি এই সপ্তাহে আমি ম্যাথের এই চ্যাপ্টার গুলোকে দেখবো, রিজনিং এর এই চ্যাপ্টার গুলোকে দেখবো, টিচিং অ্যাপটিটিউডের এই সাব ইউনিট গুলোকে দেখবো, রিসার্চের এই সাব ইউনিট গুলোকে দেখবো। 1 সপ্তাহ পর দেখো কি কি করতে পারলে। যে আমি 1 সপ্তাহ টার্গেট রেখেছিলাম এই 4টে, আর এই 4টে, এই 8টা টোটাল সাব টপিক আমি রেখেছিলাম। দেখলাম আমি 1 সপ্তাহে 6খানাকে উতরাতে পেরেছি। নেক্সট উইকে তোমার ইচ্ছা করবে করতে, নেক্সট উইকে তোমার ইচ্ছা করবে যে এই সপ্তাহে আমি আগের সপ্তাহে 6টা করেছিলাম, এই সপ্তাহে আমি 7 দিনে 7টা সাব ইউনিটকে যেভাবে কভার করব। এটা যখন এই তোমার এই নেশা, এই খেলায় মেতে উঠবে, তখন তোমাকে আর পেছন থেকে আর ধাক্কা দিতে হবে না, আর তোমাকে ঠেলতে হবে না, আর তোমার কোনো মোটিভেশন দরকার পড়বে না। আমি আবারও বলছি, নিজের মধ্যে সেলফ মোটিভেশন কাজ না করলে আমার এই কথাগুলো তোমাকে খুব বেশি হলে 1 সপ্তাহ 15 দিন 20 দিন টাটকা রাখবে। 1 সপ্তাহ 15 দিন 20 দিন তোমাকে টাটকা রাখবে, তারপর আবার তুমি যে কে সে, যেখানে ছিলে সেখানে। তাই আবারও বলছি, দেখো একটু ম্যাচ করছে কিনা। ডেফিনেটলি বোধহয় এখন 20-22 জন মতো রয়েছে, মানে বাকিরা সেভাবে কিন্তু ডেফিনেটলি ভ্যালু পায়নি, এটা কিন্তু খুব সত্যি কথা। তাই তারা কিন্তু বেরিয়ে গেছে। আর যারা এখনো পর্যন্ত রয়েছে তারা বোধহয় কিছু মনে হচ্ছে পাচ্ছ, তা এখনো পর্যন্ত রয়েছে। আমি রিপিটেডলি বলছি যে বারবার নিজের কাছে বলো যে আমি পারবো, আমার দ্বারা সম্ভব।
এই ডিটারমিনেশন রাখো, এই তোমার ডেডিকেশনটাকে বারবার নিজেকে বোঝাও যে আমি গত বছর লাস্ট নেট আমি পারিনি, এবার আমি করে দেখাবো, এবারে নেট আমার কাছে লাস্ট নেট, বাধা যায় আসুক আমি করে দেখাবো, প্রবলেম আমার, প্রবলেমের সলিউশন আমি করব। রিপিটেডলি বলো, কারণ কেউ তোমার হয়ে কিচ্ছু করে দেবে না, কেউ না, ইভেন তোমার বাবা মাও নয়। কারণ বাবা মায়ের মায়ের আঁচল এখন তুলনামূলক আস্তে আস্তে ছোট হচ্ছে, অ্যাকচুয়ালি মায়ের আঁচল ছোট হচ্ছে না, আমাদের মাথা বড় হচ্ছে। তাই মায়ের আঁচল আর পুরোপুরি মাথা তোমার ঢাকতে পারবে না, এদিকে টানবে তো ওদিকে দেখবে মাথা বেরিয়ে গেছে। তাই ওখান থেকে বেরিয়ে এসো, কমফোর্ট জোন থেকে যত ফাস্ট বেরোবে, যত ফাস্ট নিজেকে কম্পিটিটিভ জোনে নাম লেখাবে, তত তোমার মঙ্গল। আর যতক্ষণ তুমি কম্পিটিটিভ জোনে রয়েছো ততক্ষণ তোমার কম্পিটিটরের জন্য মঙ্গল। এই ব্যাপারটা মাথায় রেখে দিও। তুমি ধরো লাইনে দাঁড়িয়ে রয়েছো 100 জনের পেছনে, তোমার 100তম ব্যক্তি, তো তোমার টার্গেট থাকবে আজ 100তে রয়েছি, কালকে 99, কালকে 95, কালকে 94, এইভাবে। এটা যদি কোনোভাবে 100 থেকে 101 হয়ে যায়, 102 হয়ে যায়, একটা সময় তুমি হারিয়ে যাবে। আমরা আবারও বলছি, কেউ সেলিব্রিটি নই, কিন্তু নিজের কাছে এই সেলিব্রিটি ব্যাপারটা, নিজের সারাউন্ডিংস এর মধ্যে এই সেলিব্রিটি ব্যাপারটা রাখো, দেখবে তুমি ওখান থেকে পুষ্টি পাচ্ছ। পুষ্টি বলতে আমরা নিশ্চয়ই বুঝি নিউট্রিশন, যেগুলো আমরা খাবারের মাধ্যমে খাই, তাতে আমাদের শরীর ভালো থাকে, আমাদের মধ্যে গ্লেজ আসে, হয় না, আমাদের গ্রোথ হয়। তো একই রকম এখানেও তাই, তুমি যদি এই সামাজিক পুষ্টি আর্ন করতে না পারো, তাহলে তুমি একটা সময় হারিয়ে যাবে। চলো, প্রায় 10টা বাজতে গেছে, আমি আর তোমাদের থেকে এক্সট্রা সময় নিলাম না। আবার বলছি, সবাই খুব ভালো থেকো, আর বারবার বলছি লেখো, কমেন্ট বক্সেও লেখো যে আমি পারবো, আমার দ্বারা সম্ভব, আমি করে দেখাবো, আমি করবই, আমি পারবই, প্রবলেম আমার, সলিউশন আমি করব, কাউকে আমি হেল্প নেবো না। বারবার বলো, বারবার বলো, রিপিটেডলি বলো। হিস্ট্রি এর পরপরই আসবে, আস্তে আস্তে আসবে, পরপরে আসবে, মানে এই ইয়ে আগামীকাল এই ব্যাপারটা শেষ হচ্ছে, এর পরপরই দেখবে আস্তে আস্তে এডুকেশন, বাংলা, ইংলিশ, হিস্ট্রি পরপর চলে আসছে, আস্তে আস্তে আসবে। ঠিক আছে, চলো, আমি এই পর্যন্ত রাখলাম। আমি রিপিটেডলি বলছি, আমি এই কাজটা রেগুলার করে থাকি, এই কাজটা ম্যাথ, রিজনিং, ডিআই, তুমি এর জন্য প্রচুর পেয়ে যাবে, কিন্তু তোমাকে বারবার টাটকা রাখা, সজীব রাখা, ধাক্কা দেওয়া, তোমার মধ্যে একটু কাঠকয়লা জ্বালানো, তোমার মধ্যে একটু পেট্রোল ঢেলে দেওয়া, এরকম লোক খুঁজে পাবে না, এটার ভীষণ অভাব। তুমি কালকে একজন ম্যাথ টিচার পেয়ে যাবে, তুমি একজন রিজনিং টিচার পেয়ে যাবে, তুমি টিচিং, রিসার্চ সব পড়ার জন্য লোক পেয়ে যাবে, কিন্তু এটার জন্য পাবে না যে ট্রুলি তোমাকে হেল্প করছে, রেগুলার তোমাকে ধাক্কা দিচ্ছে, চলো গো, হাঁটো গো, দৌড়াও গো, পড়ে গেলে আমার দায়িত্ব, নোক উল্টে গেলে আমার দায়িত্ব, আমি ব্যান্ডেজ করে দেবো, কিন্তু দাঁড়ানো থামবে না, দৌড়ানো থামবে না, এই বলার লোকের অভাব খুব। তুমি লাইফে খেয়াল করে দেখো, একজনকেও মনে করতে পারো, চোখ বোঝা মনে করে দেখো, যে তুমি পড়ে গেলে কেউ উঠে জোর করে দাঁড় করিয়ে দেবে, তোমার পায়ে নোক উল্টে গেলে একটু ন্যাকড়া বেঁধে দেবে, ব্যান্ডেজ করে দেবে, এরকম লোক তুমি খুঁজে পাবে না, খুঁজে পাবে না। যে বাড়িতে থাকো সেই বাড়িতেও লোক কম পড়ে যাবে, যে বিছানায় একসঙ্গে এক বালিশে ঘুমাও সেখানেও দেখবে লোক কম পড়ে যাচ্ছে। মিলিয়ে দেখো আমি কতটা সত্যি বললাম না মিথ্যে বললাম। যত তাড়াতাড়ি এগুলোকে মানতে পারবে তত তোমার জন্য মঙ্গল, আদারওয়াইজ তুমি জানো কার জন্য মঙ্গল। কম্পিটিটরকে সুযোগ দিও না, নিজের সুযোগটাকে নিজের কাছে রাখো, প্রতিদিন একটু একটু করে নাম্বার কমাও, 100, 99, 98, 97, 96, 90, 80, 70, 60, এই চান্স যত কমাবে, মানে এই নাম্বারিং যত কমাবে তোমার চান্স তত বাড়বে। প্রবাবিলিটির মতো 100তে 1, সেটা যদি তুমি 50-এ 1 করতে পারো তাহলে বুঝতে পারছো কতটা এগিয়েছো। চলো, ভালো থেকো সবাই, থ্যাংক ইউ। আগামীকাল রাত 8টায় দেখা হচ্ছে, আমি নিজে থাকবো। বারবার বলছি ক্লাস মিস করবে না, গ্রুপে কোনো কিছু শেয়ার করা হবে না, কারণ গ্রুপে ক্লাস মিস করলে তুমি সবকিছু মিস করে যাবে। ইন্ডিভিজুয়ালি কোনো কিছু শেয়ার করা হবে না, এবং আবারও বলছি গ্রুপে কোনো কিছু শেয়ার করা হবে না। থ্যাংক ইউ সবাইকে, সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। আগামীকাল রাত 8টায় দেখা হচ্ছে। গুড নাইট।